হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে উপস্থিত হয়েছি ফিজিক্স ওয়ান ফার্স্ট সেমিস্টারে যারা আছো। ফিজিক্স ওয়ান আগামীকালকে মিড টার্ম পরীক্ষা। ফিজিক্স ওয়ানের মিড টার্মের যে সিলেবাসটা, ফিজিক্স ওয়ানের মিড টার্মের সিলেবাসটা আজকে আলোচনা করব। যারা একটু লাইভে যুক্ত হয়েছে একটু ফ্রেন্ডদেরকে তাড়াতাড়ি মেনশন দিয়ে দিবা, আমরা তাড়াতাড়ি শুরু করব। একটু তাড়াতাড়ি সবাইকে জানাই দাও, যেহেতু কালকে পরীক্ষা, একটু তাড়াতাড়ি শেষ করতে হবে। ফিজিক্স ওয়ান আমাদের মিড টার্মের যে সিলেবাসটা আছে, আমি কয়েকটা রচনামূলক প্রশ্ন আগে লিখে দিব। এই রচনামূলক প্রশ্নগুলো আসবে, একটু ভালো করে করতে হবে। আমাদের ফিজিক্স ওয়ানের মিড টার্মের তোমাদের পরীক্ষা হবে 1 থেকে 6 অধ্যায়। 1 থেকে 6 অধ্যায়ের মধ্যে আমাদের এই 6টা রচনামূলক প্রশ্ন পড়লে আমরা ইনশাল্লাহ আমাদের ফিজিক্স, যেহেতু 30 মার্কের প্রমাণ পরীক্ষা হবে, আমাদের রচনামূলকে যে 4টা প্রশ্ন থাকবে, এই 6টার মধ্যে আমি যে কোনো 6টা যদি পড়ে যাই তাহলে আমি 4টাই কমন পাবো। এই জন্য এই 6টা একটু পড়তে হবে। যাদের যে কোনো একটা সমস্যা হতে পারে সেগুলো একটু বাদ দিলে হয়, কারণ এইগুলো থেকে আমরা 6টা যে 4টা রচনামূলক থাকবে 4টাই কমন পাবো, যে কোনো 3টা তুমি দিতে পারো তোমার ইচ্ছা মতো। প্রথমে সামান্তরিকের সূত্রে প্রমাণ উপলব্ধির মান ও দিক নির্ণয়। এটা হচ্ছে আমার দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন। ডট গুণন ও ক্রস গুণন কি ব্যাখ্যা করো। এই দুইটার যে কোনো একটা আসবে প্রথম অধ্যায় থেকে। তৃতীয় অধ্যায় থেকে একটা ম্যাথ আছে, ম্যাথটা আমি করাই দিব। চতুর্থ অধ্যায় থেকে এফ ইকুয়াল এম বি স্কয়ার ডিভাইডেড বাই আর। আর 5 অধ্যায় থেকে প্রমাণ করতে বলবে যে প্রাসের গতিপথ অধিবৃত্ত দেখাতে বলবে। আর 6 অধ্যায় থেকে মুক্তিবেগের রাশিমালা। এই মুক্তিবেগের রাশিমালা এটা আসবেই, মুক্তিবেগের রাশিমালা এটা আসবে। আমরা এই কয়েকটা রচনামূলক নিয়ে আলোচনা করবো আর কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করবো। একটু যারা লাইভে যুক্ত হয়েছে একটু তাড়াতাড়ি কমেন্টে জানাবা এবং তোমাদের বন্ধুদেরকে মেনশন দিবা। সেকেন্ড সেমিস্টারের নাকি? সেকেন্ড সেমিস্টারের সিভিল আর আর্কিটেকচার যারা আছে তাদের শুধুমাত্র ফিজিক্স ওয়ান আছে। আর ফার্স্ট সেমিস্টারে মোটামুটি ভাবে সিভিল আর আর্কিটেকচারে ফার্স্ট সেমিস্টার ব্যতীত, আর সেকেন্ড সেমিস্টারে আছে সিভিল আর আর্কিটেকচারের। আসি, আমরা কথা না বলে একটু তাড়াতাড়ি শুরু করব। প্রথম থেকে আমরা রচনামূলক, প্রত্যেকটা রচনামূলকই প্রথম থেকে সিরিয়ালিটি একটা আসবো। প্রথমে সূত্রের প্রমাণ হচ্ছে সেটা হচ্ছে সামান্তরিকের সূত্রের প্রমাণ। প্রথমে সামান্তরিকের সূত্রের প্রমাণ। দেখো ভাই, আমাকে সামান্তরিকের সূত্রটা প্রমাণ করার জন্য আমাকে কয়েকটা জিনিস বোঝা লাগবে, আমি একটু বলি। প্রথমে বোঝা লাগবে সামান্তরিক কি। সামান্তরিক কি? আচ্ছা, সামান্তরিক কি? সামান্তরিক কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান তাকে কি বলা হয়? সামান্তরিক বলা হয়। বিপরীত বাহু কি রকম? আমি এটার নাম দিলাম, এটার নাম দিলাম এ বিন্দু, এটা দিলাম বি, এটা মনে করো সি, এটা মনে করো ডি। তাহলে এ বি সি ডি একটি সামান্তরিক। তাহলে এ বি সি ডি সামান্তরিকের বিপরীত বাহু হচ্ছে এ বির বিপরীত বাহু হচ্ছে সি ডি। তাহলে আমার এ বি
আর সিডি আমার সমান, যেহেতু বিপরীত বাহুগুলো সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান থাকবে, তাহলে এবি আর সিডি সমান, আর এসি বিপরীত বাহু হচ্ছে বিডি, তাহলে এসি বিপরীত হচ্ছে বিডি। এটা হচ্ছে আমাদের সামান্তরিকের সূত্র, মানে সামান্তরিকের সংজ্ঞা থেকে পাই যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল থাকবে সামান্তরিকের। এরপরে আসি, আমাদের একটা সূত্রটা আছে, আমাদের সূত্রটা যখন প্রমাণ করতে বলবে সূত্রটার মেন জিনিস বোঝা লাগবে, সেটা হচ্ছে সামান্তরিকের যদি সূত্রটা বলা হয়, সামান্তরিকের সূত্রটা হচ্ছে কোনো সামান্তরিকের একই কৌণিক বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহু দুটি যদি লব্ধির ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, তবে ওই বিন্দু হতে অঙ্কিত কর্ণটি লব্ধির মান ও দিক নির্দেশ করে। সূত্রটা একটু বোঝার চেষ্টা করি। কোন সামান্তরিক, তাহলে এখানে আমার সামান্তরিক হচ্ছে এ বি সমান সিডি সামান্তরিক, কোন সামান্তরিকের একই কৌণিক বিন্দু। এখন একটু আসো, যেখানে কোণ আছে চারটা, এখানে এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ, এই কোণগুলোর চারটা বিন্দু আছে। দেখো, এই জায়গায় একটা কোণ, এই জায়গায় একটা বিন্দু, এই জায়গায় একটা বিন্দু, এই জায়গায় কোণের এই জায়গায় একটা বিন্দু। তো কোন সামান্তরিকের একই কৌণিক বিন্দু, তাহলে একই কৌণিক বিন্দু বলতে এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু। তুমি তোমার ইচ্ছা মতো বিন্দু একটা নিয়ে নাও, আমি আমার ইচ্ছা মতো আমি সি বিন্দুটাকে নিলাম। তাহলে কোন সামান্তরিকের একই কৌণিক বিন্দু, তাহলে এ বি সি ডি সামান্তরিকের সি বিন্দুতে সন্নিহিত বাহু, তাহলে এই যে বিন্দুটা, এই বিন্দু সন্নিহিত বাহু হচ্ছে, এই বিন্দু সন্নিহিত বাহু হচ্ছে সিডি আর এসি, অর্থাৎ এই বিন্দু দিয়ে যে দুইটা বাহু গেল এই দুটাকে সন্নিহিত বাহু বলা হয়। তুমি যদি ডি বিন্দুকে নাও, তাহলে ডি বিন্দু সন্নিহিত বাহু হচ্ছে সিডি আর বিডি। তুমি যদি বি বিন্দুটাকে নাও, তাহলে বি বিন্দু সন্নিহিত বাহু হচ্ছে এ বি আর বিডি। তুমি যদি এ বিন্দুটাকে নাও, তাহলে এ বিন্দুর সন্নিহিত বাহু হচ্ছে এসি আর এবি। এগুলো হচ্ছে আমার সন্নিহিত বাহু। তাহলে আমরা যেহেতু সি বিন্দুটাকে নিচ্ছি, তাহলে সি বিন্দুর সন্নিহিত বাহু হচ্ছে সিডি আর এসি। তাহলে কোন সামান্তরিকের একক কৌণিক বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহু দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে। তাহলে আমার সন্নিহিত বাহু কে কে? আবার সন্নিহিত বাহু একটা হচ্ছে এসি, আবার আরেকটা হচ্ছে আমার সিডি। আমার সন্নিহিত বাহু দুইটা, একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে সিডি। এই দুইটা সন্নিহিত বাহু আমার হচ্ছে ভেক্টরের মান ও দিক নির্দেশ করে। কোন সামান্তরিকের একক কৌণিক বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহু দুটা কি নির্দেশ করে? ভেক্টরের মান ও দিক নির্দেশ করে। তারপরে সূত্রটা তারপর বলছে, এবং ওই বিন্দু হতে, আমি যদি সি বিন্দুটা নিচ্ছি, তাহলে সি বিন্দু হতে অঙ্কিত কর্ণ। আচ্ছা, কর্ণ আমরা বুঝি, এটাকে বলা হয় কর্ণ। এটাকে কি বলা হয়? কর্ণ। তাহলে ওই বিন্দু হতে অঙ্কিত কর্ণটি লব্ধির মান ও দিক নির্দেশ করে। তাহলে আমার অঙ্কের কর্ণ হচ্ছে বিসি, তাহলে আমার বিসি কি নির্দেশ করবে? লব্ধির মান ও দিক নির্দেশ করবে। সূত্র হচ্ছে এটা। প্রথম থেকে একটু বলি, কোন সামান্তরিকের একই কৌণিক বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহু দুটি যদি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, তবে ওই বিন্দু হতে অঙ্কিত কর্ণটি আমার লব্ধির মান ও দিক নির্দেশ করবে। তাহলে কর্ণটা আমার লব্ধির মান ও দিক নির্দেশ করবে, আর যে দুইটা সন্নিহিত বাহু দুইটা আছে এই দুইটা আমার ভেক্টরের মান ও দিক নির্দেশ করবে। তাহলে ভেক্টরের মান ও দিক যে দুইটা নির্দেশ করবে এই দুইটার যোগফল, আর লব্ধির মান ও দিক যেটা আছে এটার যোগফল। এটাই হচ্ছে আমার সামান্তরিকের সূত্র। এবার আসি, আমি এ বি কে ধরলাম পি ভেক্টর, এ বি কে ধরলাম পি ভেক্টর। তাহলে এটা যেহেতু বিপরীত বাহুগুলো পরস্পর সমান, তাই এটা পি ভেক্টর হলে এটাও পি ভেক্টর। আর এসি কে ধরলাম কিউ ভেক্টর, তাই এটা কিউ ভেক্টর হলে এটা হবে কিউ ভেক্টর। আর যে কর্ণটা আছে এটাকে ধরলাম আর ভেক্টর। তাহলে আমার এ বি আর সিডি, এ বি আর সিডি এই দুটাকে কি ধরলাম? পি ভেক্টর। আর এসি আর বিডি এই দুটাকে আমি কি ধরলাম? কিউ ভেক্টর। আর যে আরটা বিসি আছে, কর্ণটা আছে, এটাকে আমি কি ধরলাম? আর ভেক্টর। এগুলো একটু বলে দিব, কথাগুলো একটু লিখে দিব। যে এ বি কে ধরলাম পি ভেক্টর আর এসি কে ধরলাম কিউ ভেক্টর। তো এ বি পি ভেক্টর হলে সিডিও পি ভেক্টর, কারণ দুইটা যেহেতু সমান। আর এসি সমান ধরলাম কিউ ভেক্টর, এটা কিউ ভেক্টর হলে এটাও কিউ ভেক্টর। এখন মানগুলো বসাই দিব। দেখো, আমরা এসি সমান ধরছি কত? কিউ ভেক্টর। আর সিডি সমান ধরছি পি ভেক্টর। আর বিসি সমান ধরছি আর ভেক্টর। তাহলে আমি বলতে পারি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল আর ভেক্টর। এটা হচ্ছে আমার সামান্তরিকের সূত্র। এখন প্রশ্নটাতে শুধু সামান্তরিকের সূত্র বলবে না, বলবে সামান্তরিকের সূত্র হতে প্রমাণ করে লব্ধির মান ও দিক নির্দেশ করো। কি বলবে? সামান্তরিকের সূত্রটা থেকে লব্ধির মান ও দিক নির্দেশ করো। তাই এখন আমাকে লব্ধির মান আর লব্ধির দিক নির্দেশ করতে হবে। তা আমরা সিরিয়ালিটি ভাবে করি। প্রথমে লব্ধির মান নির্ণয় করব। লব্ধির মান নির্ণয়। লব্ধির মান নির্ণয়ের জন্য আমাদেরকে কয়েকটা জিনিস জানা লাগবে, একটু বুঝি। আমরা যখন ত্রিভুজের সম্পাদ্য উপপাদ্য করছিলাম, আমি এই যে সিডি কে ই পর্যন্ত বর্ধিত করি, লিখে দিব কথাটা, সিডি কে ই পর্যন্ত বর্ধিত করি, দিয়ে বি লম্ব আঁকি। কথাটা একটু আমি লিখে দিই, সিডি কে ই পর্যন্ত বর্ধিত করি। বর্ধিত করি মানে বাড়াই,
তারপরে বলবো সিডি কে ই পর্যন্ত বর্ধিত করি, দিয়ে বি যোগ করি, বি যোগ করি। এবার আসি আমাদেরকে তারপরে যে জিনিসটা বোঝা লাগবে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। আমি একটু যদি বলছি এটা হচ্ছে আমার সমকোণী ত্রিভুজ। কাকে বলে সমকোণী ত্রিভুজ? যে ত্রিভুজের একটা কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। অর্থাৎ 90 ডিগ্রি যদি কোণটা উৎপন্ন হয় তাহলে সেটাকে কি বলা হয়? সমকোণী ত্রিভুজ বলা হয়। এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আর এটাকে বলা হয় অতিভুজ। হ্যাঁ, তাই আমি যদি একটু বিষয়টা একটু লক্ষ্য করি, এখানে আমার সমকোণী ত্রিভুজ একটু যদি লক্ষ্য করো, বিসিই একটা সমকোণী ত্রিভুজ। তাহলে একটু অঙ্কন করে আমি যদি দেখাই, দেখো এখানে যদি একটু অঙ্কন করে দেখাই, এই বিন্দুটা মনে করো সি বিন্দু, এটা মনে করো বি বিন্দু, আর এটা মনে করো ই বিন্দু, আর এর মাঝখানে আমার আছে কি ডি বিন্দু। তাই আমি যদি এই বিন্দুটা এই রেখাটাকে বাদ দিই তাহলে দেখো তো এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। এই কোণটা আমার সমকোণ হয়েছে 90 ডিগ্রি। এই কোণটা দেখো লম্বা আছে, তাহলে লম্বা হলে এইটুকু আমার কয় ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমার অতিভুজ, এটা হচ্ছে আমার লম্বা, এটা হচ্ছে আমার ভূমি। তাহলে আমাদের কাজ করা লাগবে, আমি একটু ধরে নেই এটা পুরো কোণটা সমান আমি ধরলাম হচ্ছে আলফা, আর এটুকু কোণ হচ্ছে থিটা, তো এইটুকু হলে এটুকু হবে আলফা। বিষয়টাতে এবার আসে, আমরা পিথাগোরাসের একটা সূত্র জানি, পিথাগোরাসের সূত্র থেকে পাই, পিথাগোরাসের উপপাদ্য হতে পাই, সে সূত্র থেকে পাই অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এবার আমি একটু দেখি আমার কোন ত্রিভুজের ক্ষেত্রে করতেছি, ত্রিভুজ বি সি ই। কোন ত্রিভুজে? ত্রিভুজ বি সি আর ই ত্রিভুজ নিয়ে কাজ করতেছে। তাহলে আমার এই ত্রিভুজটার ক্ষেত্রে, এই যে বি সি ই ত্রিভুজের ক্ষেত্রে আমার অতিভুজ হচ্ছে বিসি, আমার ভূমি হচ্ছে বিই, আর লম্ব হচ্ছে ভূমি হচ্ছে সি আর লম্ব হচ্ছে বি। তাহলে আমি একটু কাজ করি, আমার অতিভুজ হচ্ছে বিসি হোল স্কয়ার ইকুয়াল আমার লম্ব হচ্ছে বি, তাহলে বি হোল স্কয়ার প্লাস আমার ভূমি হচ্ছে সি, তাহলে সি হোল স্কয়ার। এবার একটু ভাই বিষয়টা বুঝিও, আমি একটু যদি লক্ষ্য করি, আমি বি এর মান কি কিছু জানি? বি এর মান জানি না, তাহলে বি এর মান যেহেতু জানি না, বি এর মানটা এটাকে রেখে দিলাম বি স্কয়ার প্লাস আমার আছে সি স্কয়ার। তো এটা আমার পুরোটা সি স্কয়ার, তো সি স্কয়ারকে আমি যদি দেখি তাহলে আমি সিডি প্লাস ডি করলে সি পুরোটা পাচ্ছে। বিষয়টা একটু বুঝিও, যেহেতু সিডি আর ডি এটা পুরোটাই সি, এটা যদি 3 হয় আর এটা যদি 2 হয় তাহলে 3 আর 2 5 হয়, সি পুরোটার মান। তাই আমি সি ই সমান বলতে পারি সিডি প্লাস ডি। এটুকুই কাজ করবো, সি জায়গায় বসাই দিলাম সিডি প্লাস ডি পুরোটার উপরে হোল স্কয়ার। এবার তারপরে দেখো বি স্কয়ার ছিল বি হোল স্কয়ার প্লাস এখানে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র পড়ছে। কার সূত্র পড়ছে? এ প্লাস বি হোল স্কয়ার। এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে এ স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার। তাহলে সিডির পর এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার, এটা হচ্ছে সূত্র। এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আর এদিকে বিসি স্কয়ার ছিল বিসি স্কয়ার থাকে গেল, বিসি স্কয়ার ছিল বিসি স্কয়ার থাকে গেল। এটাকে দিয়ে দিলাম আমি 1 নং সমীকরণ। এবার ভাই যে বিষয়টা সেটা লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে আমি একটু লক্ষ্য করি, আমি যদি বিসির দিক তাকাই তাহলে এটা হচ্ছে আমি বিসি, আর আমি বিসি সমান ধরে নিছি আর ভেক্টর, তাহলে এটার মান জানি। আমি যদি একটু বি এর দিক তাকাই, আবার বি কোনটা, আবার বি হচ্ছে এটা এখন আমি মান জানি না, তাহলে বি এর মান জানি না, প্লাস সিডি, আমি সিডির মান, এটা পি ভেক্টর হলে এইটুকুর মানও পি ভেক্টর, তাহলে সিডির মান জানি, আমি জানি না হচ্ছে বি এর মান, সিডির মান জানি, আবার ডি এটুকুর মান জানি না, কারণ এটা পি ভেক্টর, এটাও পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, এটা কিউ ভেক্টর, তাহলে বি এর মান জানি না আর ডি এর মান জানি না। এই বি এর মান আর ডি এর মান আমাকে এখন বের করে নিতে হবে। আসি, আমরা যখন বের করব তখন আমাদেরকে, যদি আমি বের করি আমাকে বের করতে বলবে ডি এর মান আর বি এর মান, তাহলে ডি এর মান আর বি এর মানটা যদি একটু বের করি তাহলে আমার ডিটা দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রে আছে দুইটাই, ডি আর বি, এটা হচ্ছে আমার হচ্ছে কিউ, যেহেতু এটা কিউ এটাও কিউ। এবার আসো, এটা হচ্ছে আমার লম্ব আর এটা হচ্ছে আমার ভূমি, তাই আমার লম্ব আর অতিভুজের মধ্যে সূত্র হচ্ছে সাইন থিটা। আমরা জানি সাইন থিটা ইকুয়াল হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর কস থিটা সূত্র জানি ভূমি বাই
অতিভুজ। তাই আমি দেখো যেহেতু আমি অতিভুজের মান জানি আর লম্বের মানটা বের করতে হবে, তাহলে সাইন থিটার সূত্র ফেলাবো। আর যেহেতু আমার ভূমির মানটা বের করতে হবে, অতিভুজের মান জানি, তাহলে কস থিটার সূত্র ফেলাইতে হবে। আর এখানকার কোণটাকে আমি ধরে নিচ্ছি আলফা। তাহলে আমার বিষয়টা এরকম হয়ে দাঁড়াবে, দেখো যে ত্রিভুজ, এবার কাজ করবো ছোট ত্রিভুজটা নিয়ে। এই বিডিই ত্রিভুজের ক্ষেত্রে আসো, বিডিই ত্রিভুজে সাইন থিটা, তাহলে ত্রিভুজটাকে ধরছি আলফা, তাহলে সাইন আলফা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে আমার বি আর অতিভুজ হচ্ছে আমার বিডি, তাহলে লম্ব বাই অতিভুজ বিই ডিভাইডেড বাই বি ডি। এবার সাইন আলফা ছিল সাইন আলফা ইকুয়াল বি ছিল বি, আর আমি একটু যদি দেখি এই যে বিডি এটা জানি আমরা কিউ, তাহলে আমি এটাকে বসাই দিলাম কিউ। এখন কিউটা এদিকে ভাগ আছে, এদিকে আসলে গুণ, তাহলে কিউ সাইন আলফা ইকুয়াল বি ই। এখন বি এর মানটা পাইলাম, এদিকে কিউটা ভাগ ছিল, এদিকে আসে গুণ হয়ে গেছে। এবার ডি এর মানটা বের করতে হবে, তাহলে ডি টা হচ্ছে ভূমি, তাহলে ভূমির ক্ষেত্রে আমরা সূত্র ফেলাবো কস থিটার, তাহলে কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে আমার ডি আর অতিভুজ হচ্ছে আমার বি ডি। এখন বিডি কস আলফা ছিল কস আলফা ডি, তাহলে ডি ছিল ডি, এখন বিডির মান জানি কিউ, তাহলে কিউটা এদিকে ভাগ আছে, এদিকে আসলে গুণ, তাহলে কিউ কস আলফা ইকুয়াল আমি বলতে পারি ডি ইন। এখন বি এর মানও পাইলাম, ডি এর মানও পাইলাম, মানগুলো শুধু এক নঙ্গে বসাই দিব। এখন বলবো 1 নং এ মান বসাই পাই, 1 নং এ মান বসাই পাই। তাহলে একটু মানগুলো বসাই দেখো ভাই। এটা 1 নং সমীকরণ ধরছি, তাহলে বিসি আমি এই যে এটা বিসি, বিসি সমান ধরছি আর ভেক্টর, বিসি সমান কত ধরছি আর ভেক্টর, তাহলে আর এর পর হোল স্কয়ার ইকুয়াল বিই, আমরা একটু আগে বি এর মান পাইলাম কিউ সাইন আলফা, তাহলে কিউ সাইন আলফা এটা পুরোটার উপরে হোল স্কয়ার প্লাস সিডি হোল স্কয়ার, সিডির মান হচ্ছে এই যে সিডি, সিডি সমান হচ্ছে পি ভেক্টর, তাহলে পি এর পর স্কয়ার প্লাস সূত্রে 2 ছিল 2 সিডি, সিডি সমান হচ্ছে পি, সিডি সমান হচ্ছে পি ইনটু ডিই আছে। এখন ডি এর মান পাইলাম একটু আগে, এই যে ডি এর মান কিউ কস আলফা, এখানে বসা দিলাম কিউ কস আলফা প্লাস ডি স্কয়ার, তাহলে কিউ কস আলফা এটা পুরোটার উপরে হোল স্কয়ার। এখন আসে কিউর পর স্কয়ার করলে কিউ স্কয়ার, সাইন আলফার পর স্কয়ার করলে সাইন স্কয়ার আলফা, এটা এদিকে পিছনে আছে, এটাকে একটু সামনে লিখে দিলাম। কিউর পর স্কয়ার করলে কিউ স্কয়ার, কস আলফার পর স্কয়ার করলে কস স্কয়ার আলফা প্লাস পি স্কয়ার ছিল পি স্কয়ার প্লাস 2p কিউ কস আলফা ছিল 2p কিউ কস আলফা বসাই দিলাম। এবার আসি আর স্কয়ার ছিল আর স্কয়ার, স্কয়ারটা ওইদিকে গেলে কি হয়ে যায় রুট, তাহলে আর ইকুয়াল রুট ওভার কিউ স্কয়ার ছিল কিউ স্কয়ার, এই দুই জায়গা থেকে আমি কিউ স্কয়ার কমন নিতে পারি, এই দুই জায়গা থেকে কিউ স্কয়ার কি যায় কমন যায়, তাহলে কিউ স্কয়ার কমন গেলে থাকে সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা প্লাস পি স্কয়ার ছিল পি স্কয়ার প্লাস 2p কিউ কস আলফা ইকুয়াল আর ইকুয়াল রুট ওভার সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, তাহলে কিউ স্কয়ার সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, তাহলে কিউ স্কয়ারের সাথে 1 গুণ করলে কিউ স্কয়ারই থাকবে প্লাস পি স্কয়ার প্লাস 2p কিউ কস আলফা। এটা হচ্ছে ভাই আমার লব্ধির মান নির্ণয় সামান্তরিকের সূত্রের ক্ষেত্রে। এখন আমাদেরকে লব্ধির দিক নির্ণয় করতে হবে, লব্ধির দিক নির্ণয়টা সহজ, এটা হচ্ছে লব্ধির মান নির্ণয়। এবার কি করব লব্ধির দিক নির্ণয়, একটু কমেন্টে জানাবা কে কোন জায়গায় বুঝো নাই। আমি লব্ধির দিক নির্ণয়টা দুইটা লাইন আছে, দুইটা লাইনে শেষ হয়ে যাবে। তাহলে এবার লব্ধির দিক নির্ণয়টার ক্ষেত্রে দেখি, আমি এইদিকে সাইডে করাই দিচ্ছি লব্ধির দিক নির্ণয়টা। তাহলে দেখো লব্ধির দিক নির্ণয়, লব্ধির দিক নির্ণয়, তাই লব্ধির দিক নির্ণয়ের ক্ষেত্রে দেখো আমরা সবসময় কিন্তু বড় ত্রিভুজটা নিয়ে কাজ করতেছে। কোন ত্রিভুজ নিয়ে কাজ করছিলাম? ত্রিভুজ বিসি। তো আমার এখানেও ত্রিভুজ বিসিই ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে। কোনটা ত্রিভুজ? এই যে বিসিই। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে আমি যদি দেখি, তাহলে বিসিই এই কোণটাকে কিন্তু আমি থিটা ধরছি, কোণটাকে, তাহলে আমার tan থিটার সূত্র ফেলাবো। কার সূত্র ফেলাবো? tan থিটা। tan থিটার সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি। tan থিটার সূত্র হচ্ছে লম্ব বাই tan থিটা, লম্ব বাই ভূমি। তা আমি একটু যদি দেখি ভাই লম্ব, তা লম্ব হচ্ছে আমার বি আর ভূমি হচ্ছে আমার সি। এই বিসিই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব হচ্ছে বি আর ভূমি হচ্ছে সি, তাহলে আমার হচ্ছে বিই ডিভাইডেড বাই সি, বিই ডিভাইডেড বাই সিই। তো tan থিটা ছিল tan থিটা, আচ্ছা বি, তাই আমি বি এর মান একটু আগে বের করছি, দেখো এই যে বি এর মান কিউ সাইন আলফা, তাহলে বসা দিলাম কিউ সাইন আলফা। তারপরে আছে সি, সি কে একটু আগে বলছিলাম, সি কে ভাঙায় আমি সিডি প্লাস ডি লিখতে পারি। তাহলে আমি এটুকুই কাজ করলাম, নিচে যেটা সি আছে এটাকে আমি লিখলাম সিডি প্লাস ডিই ইকুয়াল কিউ সাইন আলফা ছিল কিউ
সাইন আলফা সিডি। এখন সিডির মান জানি আমি পি প্লাস ডি এর মান জানি কিউ কস আলফা। এই যে দেখো ডি এর মান কিউ কস আলফা, আর এটা যেহেতু পি ভেক্টর এটা ওই জন্য পি ভেক্টর। এটাই হচ্ছে আমার লব্ধির দিক নির্ণয়ের সূত্র। এটা হচ্ছে লব্ধির দিক নির্ণয়, আর এটা হচ্ছে লব্ধির মান নির্ণয়। এটুকুই হচ্ছে আমার সামান্তরিকের সূত্র, যেটা আসার সম্ভাবনা মিত্রামে অনেক বেশি আছে। কে কোন জায়গায় বুঝো না একটু কমেন্টে জানাই দিবা তাড়াতাড়ি। সামান্তরিকের সূত্র। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্নতে যাব, সেটা হচ্ছে লব্ধির দিক নির্ণয়। সামান্তরিকের সূত্রটা কে কে বুঝো না একটু জানাই দিবা। আমরা এর পরের প্রশ্নতে যাব, ডট গুণন ক্রস গুণন, দ্বিতীয় অধ্যায়, যেটা আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। ভাইয়া প্রথমে কিগুলা লিখতে হবে? প্রথমে আবু তোমাকে এটাতে লিখতে হবে সামান্তরিকের সূত্রটা প্রথমে লিখতে হবে। প্রথমে আমি বলছিলাম সামান্তরিকের সূত্রটা কোন সামান্তরিকের একই কৌণিক বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহু দুটি যদি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, তবে ওই বিন্দু হতে অঙ্কিত কোণটি লব্ধির মান ও দিক নির্দেশ করবে। এটা লেখার পর তোমাকে বলতে হবে যে আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রে এ বি সমান সিডি আর এসি সমান বিডি, বিপরীত বাহুগুলো পরস্পর সমান। তারপর বলবো ধরি এ বি সমান পি ভেক্টর আর এসি সমান কিউ ভেক্টর। সুতরাং এ বি আর সি, এ বি সমান পি ভেক্টর হলে এটাও পি ভেক্টর, এটা কিউ ভেক্টর হলে এটাও কিউ ভেক্টর। তারপরে বলবো এই জায়গা থেকে শুরু করবো যে সামান্তরিকের সূত্র হতে, এই জায়গা থেকে লিখবো সামান্তরিকের সূত্র হতে, এই জায়গায় সামান্তরিকের সূত্র হতে পাই, এটা থেকে শুরু করব, দিয়ে বাকি লেখাগুলো আমি যেভাবে লিখছি এভাবে লিখতে হবে। বাকি শুধু এটুকুতে এইটুকু লিখতে হবে, আমি প্রথমে যেটুকু লিখছি। এটুকু হলে আমরা চলে যাব নেক্সটে ডট গুণন ক্রস গুণনের ক্ষেত্রে। দ্বিতীয় অধ্যায়ে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে ডট গুণন ক্রস গুণন। তা আসি একটু ডট গুণন ক্রস গুণনের ক্ষেত্রে। এটা অনেক ছোট এবং অনেক সহজ আছে। ডট গুণন ক্রস গুণনটা একটু মনোযোগ দিয়ে শুধু দেখতে হবে। আসি ডট গুণন ক্রস গুণনের ক্ষেত্রে আমাকে আগে বুঝতে হবে ডট গুণন কি, ক্রস গুণন কি। যেমন দেখো এ ডট বি, আর আমি যদি লিখি এ ক্রস বি, তো এটাকে আমার বলা হয় ডট গুণন, আর এটাকে আমার বলা হয় ক্রস গুণন। কেন ডট গুণন বলা হয়? এই যে দুইটা উপাদান, এই দুইটা উপাদানের মাঝখানে ডট চিহ্ন দেওয়া আছে, এই জন্য এটাকে ডট গুণন বলা হয়। আর এই যে দুইটা উপাদান, এই দুইটা উপাদানের মাঝখানে আমার ক্রস চিহ্ন দেওয়া আছে, দুইটা সংখ্যা মাঝখানে, এই জন্য এটাকে ক্রস গুণন বলা হয়। আমরা এই কথাগুলো একটু বলবো যে ডট গুণন আর ক্রস গুণনের ক্ষেত্রে দুইটা উপাদানের মাঝখানে ডট চিহ্ন দেওয়া আছে, এই জন্য এটাকে ডট গুণন বলা হয়। আর দুইটা উপাদানের মাঝখানে ক্রস চিহ্ন দেওয়া আছে, এই জন্য এটাকে ক্রস গুণন বলা হয়। ডট গুণন এর অপর নাম হচ্ছে স্কেলার গুণন বা স্কেলার গুণন। ডট গুণনের উপর নাম হচ্ছে স্কেলার গুণন, আর ক্রস গুণনের অপর নাম হচ্ছে ক্রস গুণন। এর অপর নাম হচ্ছে ভেক্টর গুণন, এর অপর নাম হচ্ছে ভেক্টর গুণন। দুইটার বিপরীত। ডট গুণনের উপর নাম হচ্ছে স্কেলার গুণন, আর ক্রস গুণনের অপর নাম হচ্ছে ভেক্টর গুণন। আগে সংজ্ঞাটা লিখতে হবে, ডট গুণন কাকে বলে, ক্রস গুণন কাকে বলে। তো ডট গুণন হচ্ছে যদি দুটি ভেক্টর রাশির গুণফল একটি স্কেলার রাশি হয় তাহলে তাকে ডট গুণন বলা হয়। দুটি ভেক্টর রাশির গুণফল যদি একটি স্কেলার রাশি হয় তাহলে তাকে ডট গুণন বলা হয়। আর যদি দুটি ভেক্টর রাশির গুণফল একটি ভেক্টর রাশি হয় তাহলে সেটাকে ভেক্টর গুণন বা ক্রস গুণন বলা হয়। সংজ্ঞাটা এইভাবে একটু লিখে দিব। তারপরে বলবো যে দুইটা উপাদানের মাঝখানে ডট থাকে, এই জন্য এটাকে ডট গুণন বলা হয়। আর দুইটি উপাদানের মাঝখানে এখানে ক্রস চিহ্ন দেওয়া থাকে, এই জন্য এটাকে ক্রস গুণন বলা হয়। এই চারটা কথা লিখে দিব। ডট গুণন কাকে বলে, ক্রস গুণন কাকে বলে, ডট গুণনের কেন এটাকে ডট গুণন বলা হয়, কেন এটাকে ক্রস গুণন বলা হয়। এরপর আমি আসি, আমি দুইটা একক ভেক্টর ধরলাম। কি ভেক্টর ধরলাম? একক ভেক্টর ধরলাম। একটাকে ধরলাম আই,
একটাকে ধরলাম জে আর একটাকে ধরলাম কে, তিনটা একক ভেক্টর। একটা হচ্ছে আই, একটা হচ্ছে জে, আর একটা হচ্ছে কে। একক ভেক্টর কি? একক ভেক্টর হচ্ছে যে ভেক্টরের মান 1 তাকে একক ভেক্টর বলা হয়, আর যে ভেক্টরের মান 1 তাকে একক ভেক্টর বলা হয়। তাহলে আইটা একটা একক ভেক্টর, জে একটা একক ভেক্টর, কে একটা একক ভেক্টর। এই ভেক্টরগুলোর মান হচ্ছে 1। আচ্ছা, একক ভেক্টর, এই যে উপরে টুপি চিহ্ন দেখতে পাচ্ছ, এই টুপি চিহ্ন হচ্ছে একক ভেক্টরকে টুপি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। যার উপরে টুপি চিহ্নটা থাকবে তার মান 1। কেন? কারণ একক ভেক্টর মানে টুপি চিহ্ন দেওয়া থাকলে সেটা একক ভেক্টর, আর একক ভেক্টরের মান সবসময় কত হবে? 1 হবে। এবার আসি, তো একক ভেক্টর যেহেতু আই জে কে তিনটা একক ভেক্টর, তাহলে একক ভেক্টরগুলোর মান হচ্ছে 1। এখন আসি, আমাকে ডট গুণনের ক্ষেত্রে সূত্রগুলো রাখতে হবে। তাহলে ডট গুণনের ক্ষেত্রে, ডট গুণন এর ক্ষেত্রে, ডট গুণনের ক্ষেত্রে সূত্র হচ্ছে আই ডট আই ইকুয়াল জে ডট জে ইকুয়াল কে ডট কে। এই সবগুলোর মান হচ্ছে 1 ডট গুণনের ক্ষেত্রে। আর আই ইন্টু জে ইকুয়াল জে ইন্টু কে ইকুয়াল কে ইন্টু আই। এগুলোর মান হচ্ছে 0 ডট গুণনের ক্ষেত্রে। তা আমাকে এই যে আই ডট আই ইকুয়াল 1, জে ডট জে ইকুয়াল 1, কে ডট কে ইকুয়াল 1, আই ডট জে ইকুয়াল 0, জে ডট কে ইকুয়াল 0, কে ডট আই ইকুয়াল 0, এগুলো আমাদেরকে প্রমাণগুলো করা লাগবে যে কিভাবে আই ডট আই ইকুয়াল 1 হলো, জে ডট জে ইকুয়াল 1 হলো, কে ডট কে ইকুয়াল 1 হলো। তো এটার ক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে ডট গুণনের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? ডট গুণনের ক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে এরকম যে এ ডট বি ভেক্টর ইকুয়াল হচ্ছে এ বি কস আলফা। এটা হচ্ছে আবার ডট গুণনের ক্ষেত্রে সূত্র। আর আমি যদি একটু ক্রস ডট গুণনের ক্ষেত্রে আগে করি, দেখো, তাহলে এ ডট বি ইকুয়াল হচ্ছে এ বি কস আলফা, ডট গুণনের ক্ষেত্রে এটা সূত্র। আসি এ ডট বি, এখন আমি যদি আই ডট আই এর ক্ষেত্রে বসাই, মানে আই ডট আইটা যদি নেই, তাহলে এর জায়গায় আই বসাইতে হবে, বির জায়গায় আই বসাতে হবে। তুমি যদি জে ডট জেডটা প্রমাণ করো, তাহলে এর জায়গায় জে, বির জায়গায় জে, কে কে করলে কে কে, আই জে বসালে এর জায়গায় একবার আই, বির জায়গায় জে, জে কে কে আই, এভাবে বসাতে হবে। আমি একটু বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আই ডট আই, আই ডট আই এর ক্ষেত্রে প্রমাণটা করি। এর ক্ষেত্রে তাহলে আই ডট আই এর ক্ষেত্রে এর মানও আই, বির মানও আই, প্রথমটা এ তারপরটা বি, তাহলে এর মানও আই, বির মানও আই দেওয়া আছে। তাহলে একটু প্রমাণটা একটু দেখো, আই ডট আই, টুপি চিহ্ন ছিল যেহেতু এগুলো একক ভেক্টর, সবগুলো একক ভেক্টর। এ এর মান হচ্ছে আই ইন্টু বি, বির মান হচ্ছে আই ইন্টু কস। এবার ভাই একটু বিষয়টা বুঝি, যেহেতু এটা আই, একটা আই না, এখন দেখো এর উপরে যদি আরেকটা রেখা অঙ্কন করি, তাহলে এটা একটা আরেকটা আই হলো। বিষয়টা বুঝিও, এটা আমার আই, আয়ের রেখা, এটা আমার জে এর রেখা, এটা আমার কে এর রেখা। তো এটা যদি আই হয়, এর উপর যদি আরেকটা অঙ্কন করি, তাহলে এটা আমার আই হবে। তাহলে একটা রেখার উপর যদি আমি আরেকটা রেখা অঙ্কন করি, এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? আমার আলফা থিটা এগুলো মানে তো কোণ বোঝাই। তো একটার উপর আরেকটা করলে আমার কোণ কত ডিগ্রি হয়? 0 ডিগ্রি হয়। আর যদি আই আর জে হয় সেক্ষেত্রে 90 ডিগ্রি হয়, কারণ আই আর জে এর মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 90 ডিগ্রি। তাহলে আই ডট আই, তাহলে একটা রেখার উপর যদি আরেকটা রেখা, মানে একটা আই আছে এর উপর যদি আরেকটা ই করি, তাহলে তো আরেকটা আই পাচ্ছি, তাহলে এটার মান হচ্ছে কত? 0 ডিগ্রি। তাহলে cos 0 ডিগ্রি। বুঝছো আমার কথাটা? আই আই যেহেতু দুইটা একই, এই জন্য আমার কোণের মান হয়ে গেছে 0 ডিগ্রি। এবার আসি আই, এটা তো একটা একক ভেক্টর। আমি প্রথমে বললাম একক ভেক্টরের মান হচ্ছে 1, তাহলে 1 আই একক ভেক্টর মান হচ্ছে 1, আর cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে 1 1 আর 1 যদি গুণ করি তাহলে আমার কত আসবে? 1 আসবে। এটা হচ্ছে আমার একটা প্রমাণ। আমাকে 6টা সূত্রে প্রমাণ করতে হবে, এটা গেল একটা সূত্রের প্রমাণ। এবার আসো, যদি আমার জে ডট জে এর ক্ষেত্রে হয়, তাহলে আমি লিখবো জে ডট জে এর ক্ষেত্রে, তাহলে এর মানও যে, বির মানও যে, এর মানও যে, বির মানও যে, cos ছিল cos। এখন জে এর ক্ষেত্রেও, তো জে এর ক্ষেত্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? এটা যে, এখানে যদি আরেকটা রেখা অঙ্কন করি, এখানেও 0 ডিগ্রি, তাহলে তখন আবার 0 ডিগ্রি, জে এর মান 1 1, cos 0 ডিগ্রি মান আবার 1, তার মানে একই ভাবে আসবে। তো এই ক্ষেত্রে আমাকে আর প্রমাণ করে দেখাইতে হবে না, এক্ষেত্রে আমাকে আর প্রমাণ করে দেখাতে হবে না, এটা এমনিতে হয়ে যাবে। ভাই দেখা যাচ্ছে না ভাই, নয়েস
আপনার প্রশ্ন নিশ্চয়ই দিক নির্ণয়টা দেখা পাই নাই তো, দিক নির্ণয়টা তো সাইডে ছিল। আসি পরে দেখতেছি। এবার আসি দেখো, আই আর আই এর ক্ষেত্রে যেহেতু 1, তাই আমাকে জে ডট জে এর ক্ষেত্রে আমার 1 হবে, কে ডট কে এর ক্ষেত্রেও 1 হবে। তো আমাকে এগুলো প্রমাণ করতে হবে না, আমরা ডাইরেক্ট লিখে দেবো অনুরূপ ভাবে। কি লিখবো? অনুরূপ ভাবে জে ডট জে ইকুয়াল কে ডট কে ইকুয়াল আমার হবে 1, অনুরূপ ভাবে। এবার এই তিনটা গেল, এবার এই তিনটার ক্ষেত্রে আসি। তাহলে এবার লিখবো আই ডট জে এর ক্ষেত্রে। কার ক্ষেত্রে? আই ডট জে এর ক্ষেত্রে। তাহলে এবার কে দেখো, তাহলে এবার এর মান হচ্ছে আই, বির মান হচ্ছে জে। প্রথমটা এর মান, পরেরটা বির মান। তাহলে এর মান হচ্ছে আই ইন্টু জে বি, তারপরে এ আছে, এর মান হচ্ছে আই, বির মান হচ্ছে জে, কস ছিল কস। দেখো আই আর জে যদি একটু লক্ষ্য করে, এটা আই এটা জে, এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তাহলে এখানে থিটার মান হয়ে যাবে 90 ডিগ্রি। আর আই এটা একটা একক ভেক্টর, এর মান হচ্ছে 1, জেও একটা একক ভেক্টর, এর মান হচ্ছে 1, আর cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মান হচ্ছে 0। 1 আর 1 গুণ করলে 1, 1 এর সাথে 0 গুণ করলে 0। এটা হচ্ছে আই ডট জে ইকুয়াল 0। এখন আবার অনুরূপ ভাবে লিখে দিব, অনুরূপ ভাবে জে ডট কে ইকুয়াল কে ডট আই ইকুয়াল হচ্ছে আমার 0। এটা হচ্ছে আমার প্রমাণ গেল। এখন আসি ভাই, একটু কথাগুলো একটু যদি মনে রাখো। দেখো এই দুইটা ভেক্টর যদি একই থাকে তাহলে তার মান হচ্ছে 1, আর যদি দুইটা ভিন্ন থাকে তাহলে তার মান হচ্ছে 0। যেহেতু পুরাগুলাই আমার সেম ভাবে আসবে, তো সবগুলাই আমাকে প্রমাণ করার দরকার হবে না, আমরা এভাবে প্রমাণ করতে পারবো। এবার ক্রস গুণনের ক্ষেত্রে আসো। ক্রস গুণনের ক্ষেত্রে শুধু পার্থক্যটা সূত্রগুলোর ক্ষেত্রে। আমার ক্রস গুণনের ক্ষেত্রে আবার 6টা সূত্র আছে, ক্রস গুণনের ক্ষেত্রে 6টা সূত্র মুখস্থ করতে হবে। এটার ক্ষেত্রে দেখো আই ডট চিহ্ন ছিল, এখানে শুধু ক্রস চিহ্ন, আই ক্রস আই, জে ক্রস জে, আর কে ক্রস কে, এগুলোর মান হচ্ছে আমার 0। ওগুলোর মান ছিল ওখানে ডট গুণনের ক্ষেত্রে 1, আর ক্রস গুণনের ক্ষেত্রে কত হয়ে গেল? 0। এবার আই ইন্টু জে ইকুয়াল, এর মান হচ্ছে কে, জে ইন্টু কে, এর মান হচ্ছে আই, আর আই সরি কে ইন্টু আই, এর মান হচ্ছে আমার জে। এই 6টা সূত্র হচ্ছে ক্রস গুণনের ক্ষেত্রে। তো আমার সূত্রগুলো ক্রস গুণনের ক্ষেত্রে আবার সূত্রটা আছে। ক্রস গুণনের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে এ ক্রস বি, অর্থাৎ ওখানে ডট চিহ্ন ছিল, এখানে ক্রস চিহ্ন, এ বি, ওখানে কস আলফা ছিল, এখানে আমার আসবে সাইন আলফা, আর এখানে আরেকটা জিনিস আসবে এন ফ্যাক্টর। এটাকে আমি পরবর্তীতে বলতেছি এন ফ্যাক্টরটা কি, এটা একটু আগে বুঝিও। এই সূত্রটা আর এই সূত্রটা দুইটা কিন্তু একই, শুধু ডট গুণনের জায়গায় ক্রস গুণন আছে, আর cos আলফা জায়গায় এখানে আছে sin আলফা, আর একটা n ফ্যাক্টর বাড়ায় নিচে। আর সূত্রগুলো প্রায় সেম, এখানে দুইটা যদি একই থাকতো তাহলে তার মান 0, আর এখানে যদি দুইটা একই থাকে তাহলে তার মান হচ্ছে 0, আর এখানে দুইটা একই থাকলে তার মান হচ্ছে 1। দুইটা ভিন্ন সংখ্যা থাকলে এখানে তার মান হচ্ছে 0। আর এটার ক্ষেত্রে একটু দেখো, এখানে যদি দুইটা ভিন্ন সংখ্যা থাকে তাহলে হচ্ছে তার বিপরীতটা, অর্থাৎ i আর j থাকলে তার মান কে, j আর k থাকলে i, k আর i থাকলে তার মান হচ্ছে j। ওইটার মতো অনুরূপ ভাবে এটাও করবা। প্রথমে i ডট i এর ক্ষেত্রে প্রমাণ করছিলাম, তাহলে এখানে i ক্রস i এর ক্ষেত্রে, প্রথমে i ক্রস i এর ক্ষেত্রে, i ক্রস i এর ক্ষেত্রে, তাহলে i ক্রস i এর ক্ষেত্রে একটু দেখো, প্রথমে a আছে, এর মান হচ্ছে i ইন্টু বি, বির মান হচ্ছে i, যেহেতু দুইটাই i এজন্য i ইন্টু i ইকুয়াল a, এর মান হচ্ছে i ইন্টু বি, বির মান হচ্ছে i, সাইন ছিল সাইন, আচ্ছা আলফা, তাহলে সাইন আলফা। তা আই আর আই এর ক্ষেত্রে এটাই, আই আর আই এর ক্ষেত্রে আমার কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে? 0 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, একটু আগে বুঝাই দিলাম। তাহলে 0 ডিগ্রি, আর এখানে n ফ্যাক্টর ছিল n ফ্যাক্টর, তাই আই এটার মান হচ্ছে 1 ইন্টু আই এটার মান হচ্ছে 1, সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0, n ফ্যাক্টর ছিল n ফ্যাক্টর থাকে গেল। তো 0 এর সাথে যতই গুণ করো অ্যান্সার কত হয়ে যাবে? 0, n ফ্যাক্টর। এটাকে আমি একটু পরে বুঝাই দিচ্ছি। তো এটার মান কত হয়ে গেল? 0। তো এখন যদি তুমি এখানে যে বসাও তাহলেও তার মান 0 আসবে, কে বসালো তার মান 0 আসবে। তুমি যদি ভাই দেখাই দাও, তোমার ইচ্ছা, আমি দেখাই দিলাম না, আমি ডাইরেক্ট অনুরূপ ভাবে লিখে দিলাম। তাহলে অনুরূপ ভাবে জে ইন্টু কে এটার মান আসবে কত? 0। এবার আসি এইগুলোর ক্ষেত্রে গেল। এবার আমার হচ্ছে i ইন্টু জে এর ক্ষেত্রে, কার ক্ষেত্রে?
আই ইন্টু জে এর ক্ষেত্রে। তাহলে আই ইন্টু জে এর ক্ষেত্রে একটু যদি দেখি আই ইন্টু জে, তাহলে এর মান হচ্ছে আই, বির মান হচ্ছে জে, এর মান আই, বির মান জে। তাহলে সূত্রটাতে মানগুলো বসাও, আই ইন্টু জে ইকুয়াল এ, আই ইন্টু বি জে ইকুয়াল সাইন আলফা। আই আর জে এর ক্ষেত্রে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি। এন ফ্যাক্টর, এন কে বলা হয় বিপরীত ভেক্টর। কি বলা হয়? বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর কি? তুমি যদি এখানে আই আর জে নিছো, কাকে নাও নাই? কে। তাহলে এন ভেক্টরের মান হয়ে গেল কে। তুমি যদি জে আর কে নাও তাহলে এন ভেক্টরের মান হয়ে যাবে আই। তুমি যদি আই আর কে নাও তাহলে এন ভেক্টরের মান হবে জে। অর্থাৎ তুমি যেটা নিবে না, এন ভেক্টর বলতে বিপরীত ভেক্টর, মানে তুমি যেটা নিবে না সেটাকে প্রমাণ করা বোঝাচ্ছে। এবার আসি ভাই, আই একক ভেক্টর, এর মান হচ্ছে 1, যে একক ভেক্টর এর মান হচ্ছে 1, sin 90 ডিগ্রি এর মান হচ্ছে 1, আর এদিকে কে ভেক্টর ছিল কে ভেক্টর। 1 আর 1 গুণ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1, 1 এর সাথে কে ভেক্টর গুণ করলে কে ভেক্টর। তাহলে i ইনটু j সমান কত হবে প্রমাণ করলাম কে। এখন আবার অনুরূপ ভাবে লিখে দিব, অনুরূপ ভাবে j ইনটু k ইকুয়াল আমার আসবে i, আর k ইনটু i এটার মান হয়ে যাবে আমার কত যে। এটা হচ্ছে আমার ডট গুণন ক্রস গুণন। যাই একটু ডট গুণন ক্রস গুণনটা একটু বুঝে না, একটু তাড়াতাড়ি কমেন্টে জানাবা, নয়তো আমরা পরবর্তীতে প্রশ্নটাতে চলে যাব। যে বুঝি নাই একটু তাড়াতাড়ি কমেন্টে জানাবো, কারা বুঝি নাই। একটু তাড়াতাড়ি দেখবো যে কারা বুঝে নাই। যদি বুঝে থাকো তাহলে আমরা নেক্সট প্রমাণটাতে চলে যাব। সুজন রাজ ডান, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তীতে চলে যাব। ভাই দেখা যাচ্ছে না, বাম দিকে, বাম দিকে দেখা যাচ্ছে না। ঠিক আছে, বাম দিকে খুব বেশি আর রেখা নাই, পুরোটাই দেখা যাচ্ছে। এরপরের বার থেকে এতদূর আর নিয়ে আসবো। তা আমরা পরবর্তীতে চলে যাব। ভাই আরেকবার বুঝে দেখো, ডট গুণন আর স্কেলার গুণন বা ক্রস গুণন আর ভেক্টর গুণন। আমাকে প্রথমে লিখতে হবে ডট গুণন বা স্কেলার গুণন কাকে বলে, বা ক্রস গুণন আর ভেক্টর গুণন কাকে বলে। আমরা প্রথমে ডট গুণনেরটা করব, তারপরে ক্রস গুণনেরটা করব। তো ডট গুণন কাকে বলে? যদি দুইটি ভেক্টর রাশির গুণফল একটি স্কেলার আসে তাহলে তাকে ডট গুণন বলা হয়, আর যদি দুটি ভেক্টর রাশির গুণফল একটি ভেক্টর গুণন হয় তাহলে তাকে ক্রস গুণন বা ভেক্টর গুণন বলা হয়। দুটি উপাদানের মাঝখানে ডট চিহ্ন দেওয়া হয়, এই জন্য এটাকে ডট গুণন বলা হয়। আর দুইটি উপাদানের মাঝখানে ক্রস চিহ্ন দেওয়া হয়, এই জন্য এটাকে ক্রস গুণন বলা হয়। দুইটা জায়গায় লিখে দিব। তারপর লিখবো, আমরা জানি ডট গুণনের ক্ষেত্রে সূত্রগুলো লিখবো। সূত্রগুলো মনে রাখার কৌশল বললাম, যদি দুইটা একই হয় তাহলে তার মান 1, আর যদি দুইটা ভিন্ন হয় তাহলে তার মান 0। আর এটার ক্ষেত্রে দুইটা যদি একই হয় তাহলে তার মান 0। এটার ক্ষেত্রে দুইটার মান একই হলে তার মান 1, আর এটা দুইটা একই হলে তার মান 0। এখানে দুইটা যদি ভিন্ন হয় তাহলে তার মান 0, আর এখানে যদি দুইটা ভিন্ন হয় তাহলে তার মান তার বিপরীতটা হয়। তো এটার ক্ষেত্রে আসলে এই 6টা সূত্র এখন প্রমাণ করতে হবে। তো প্রমাণ করার জন্য আমি একটা সূত্র লিখলাম, a ডট b ইকুয়াল ab cos আলফা। তো i ডট i, প্রথম সূত্রটার ক্ষেত্রে i ডট i এর ক্ষেত্রে যদি আসি, তাহলে এখানে প্রথমটা হচ্ছে a, পরেরটা হচ্ছে b। তো এখানে দুইটাই যেহেতু i আছে, এজন্য এর মান হইলো i, b এর মান হইলো i। এরপরে এর মান হচ্ছে i, b এর মান হচ্ছে i, cos ছিল cos 0 ডিগ্রি। 0 ডিগ্রি কিভাবে ভাই? i ডট i, এই যে এই দুইটা i যেহেতু এটার ভিতর যদি আরেকটা অঙ্কন করি তাহলে আরেকটা i হচ্ছে। তো এই দুইটা মাঝখানে আমার কোনো কোণ উৎপন্ন হচ্ছে না, এই জন্য এটা 0 ডিগ্রি। i এটা হচ্ছে আমার একক ভেক্টর, ধরে নিচ্ছি তিনটা একক ভেক্টর i j k, তিনটা একক ভেক্টরের মান হচ্ছে 1, এজন্য এখানে 1 বসালাম, এখানে 1 বসালাম। cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1 হবে। একই ভাবে j ডট j k ডট k এর মান হয়ে যাবে আবার 1। তুমি যদি প্রমাণটা দেখা দিতে পারো দেখা দিবা, আর আমি একেবারে অনুরূপ ভাবে লিখলাম এটা। একই ভাবে i ডট j এর ক্ষেত্রে এর মান বসালাম i, b এর মান বসালাম j, ইকুয়াল ছিল ইকুয়াল, এর মান i, b এর মান j, cos ছিল cos,
এই আই আর জে এই দুইটার মাঝখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে 90 ডিগ্রি, এজন্য এখানে লিখলাম 90 ডিগ্রি। আই এর মান হচ্ছে 1, জে এর মান হচ্ছে 1, cos 90 ডিগ্রি এর মান হচ্ছে 0, 0 এর সাথে যত গুণ করা হবে 0, অনুরূপভাবে z ডট কে এটার মান হয়ে যাবে 0। নেক্সট, ঠিক আছে, এবার আমরা যাব তৃতীয় অধ্যায়ে। আমাদের দ্বিতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন যদি আসে তাহলে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে ভেক্টর রাশি আর স্কেলার রাশির মধ্যে পার্থক্য, আর নয়তো ভেক্টর রাশি আর স্কেলার রাশি বলতে কি বুঝছো এটা। এই অধ্যায় থেকে একটা দুইটা ম্যাথ আছে, এগুলো একটু করে নিতে হবে। আসি, সেটা হচ্ছে এবার হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায় বোঝার জন্য কয়েকটা সূত্র জানা লাগবে, এই সূত্রগুলো একটু বোঝা লাগবে, আর সূত্রগুলো একটা দুইটা আমি প্রমাণগুলো করাই দিব। সেটা হচ্ছে যেমন দেখো ভাই, আমার নিউটনের গতি বিষয়ক কয়েকটা সূত্র আছে। এক নাম্বার হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস এটি, হ্যাঁ এটা একটা সূত্র। দুই নাম্বার হচ্ছে যদি বলি, আমি সূত্রগুলো বলতেছি না, আমি শুধু সূত্রগুলো যেগুলো প্রমাণ করাবো এগুলো একটু লিখে দিলাম। আমি এস ইকুয়াল সূত্র প্রমাণ করাবো ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর একটা আছে ভি স্কোয়ার ইকুয়াল ই স্কোয়ার প্লাস 2as, একটা সূত্র জানা লাগবে। তারপর আমার যেমন এটা হচ্ছে সমতরণের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় সূত্র, আর একটা সূত্র আছে এস ইকুয়াল ভিটি, আর একটা গড় বেগ নির্ণয় সূত্র, গড় বেগ নির্ণয় সূত্র হচ্ছে ভি প্রাইম ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2। এই কয়েকটা সূত্র আমাকে মনে রাখতে হবে তৃতীয় অধ্যায়টা করানোর জন্য। আর তৃতীয় অধ্যায় থেকে অনেক সময় একটা রচনামূলক প্রশ্ন আছে, আমি রচনামূলক প্রশ্ন পড়ে যাচ্ছি। আমি প্রথমে প্রমাণ করতেছি, প্রুফ। এই দুইটার মধ্যে একটা আসবেই, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। এই দুইটা সূত্রের প্রমাণের মধ্যে যে কোনো একটা সূত্র সংক্ষিপ্ততে আসুক, রচনামূলকতে আসুক, আসবেই। একটু ভালো করে দেখবো। এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, এস মানে কি? অতিক্রান্ত দূরত্ব। ভাই সূত্রের প্রমাণটা করানোর জন্য একটু বুঝি। এই সূত্রের প্রমাণটা করানোর যে এস মানে যেহেতু অতিক্রান্ত দূরত্ব, তো এখানে এস মানে অতিক্রান্ত দূরত্ব, আর এস কোথায় আছে? এই সূত্রটাতে এস ইকুয়াল ভিটি আছে। এই জন্য আমাদেরকে প্রথমে লিখতে হবে, আমরা জানি এস ইকুয়াল ভি টি। এখন আসো, যেহেতু সূত্রের বাম পক্ষে এস আছে এই জন্য এখানে এস নিলাম, আর আমরা এস সমান জানি ভিটি, এই জন্য এস সমান লিখলাম ভিটি। এবার আসো, সূত্রটাতে কি আমার ভি আছে? আছে? নাই। তাহলে আমাকে ভিটাকে তুলতে হবে। তো ভিটাকে তুলতে গেলে আমরা ভি সমান জানি ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2, ভরবেগের সূত্র ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2, আর এর সাথে টি ছিল, টি রাখে দিলাম। এবার দেখো ভাই, ভিটা বসানোর পরও কিন্তু ভিটা পার হয় নাই, তার মানে আবার ভি সূত্র ফেলাইতে হবে। আবার দেখো, আমরা ভি সমান জানি ইউ প্লাস এটি, তাহলে এখানে ভির জায়গায় বসাই দিলাম ইউ প্লাস এ টি ডিভাইডেড বাই 2 ইন্টু টি ছিল টি ইকুয়াল ইউ আর ইউ যোগ করলে 2u ডিভাইডেড বাই 2 প্লাস 2u প্লাস এটি ডিভাইডেড বাই 2, টি ছিল টি। তাই আমি এবার ভাগ করে দিলাম, দেখো 2u ছিল 2u ডিভাইডেড বাই টি প্লাস এটি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তো এখানকার 2 বাদ, ইউর সাথে টি গুণ করলে ইউ টি প্লাস এ আর টির সাথে টি গুণ করলে এ টি স্কয়ার, আর যেহেতু এখানে 1 2টা ভাগ অবস্থায় আছে এটাকে রেখে দিলাম 1/2। এটাই হচ্ছে আমার প্রমাণ। আমি একটু ভালো করে দেখাই দিই, আরেকবার বুঝাই দিচ্ছি, একটু দেখো। যেহেতু আমার এই সূত্রটাতে s ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার আছে, এই জন্য আমরা প্রথমে যে সূত্রটা প্রয়োগ করব, যার সামনে s আছে ওটা প্রয়োগ করব। তাই আমরা জানি s ইকুয়াল ভিটি, তাহলে s ইকুয়াল ভিটি বসিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছি সূত্রটাতে আমি যে সূত্রটা প্রমাণ করতেছি s ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এখানে আমার ভি নাই, তাহলে আমাকে ভিটাকে তুলতে হবে। এখন ভি তুলতে গেলে আমরা গড়বেগের সূত্র জানি ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2, গড়বেগের নির্ণয় সূত্র ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2, তাহলে বসাই দিলাম ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2, সাথে টি ছিল টি। এখন দেখো তো ভিটাকে পার হয়েছে, তুলছে না, তাহলে ভিটাকে তো আমার ফিনিশ করা লাগবে। তো ভিটাকে ফিনিশ করার জন্য আমরা আবার আরেকটা ভির সূত্র জানি, ভি ইকুয়াল ইউ প্লাস এটি। তো ইউ ছিল ইউ, প্লাস ছিল প্লাস, ভি জায়গায় বসে দিলাম ইউ প্লাস এটি, নিচে 2 ছিল 2, টি ছিল টি। এখন ইউ আর ইউ যোগ করলে 2u, প্লাস ছিল প্লাস, এটি ছিল এটি, টি ছিল টি, নিচে 2 ছিল 2। এবার ভাগ করে দিছি, 2u এর সাথে 2 লিখছি, প্লাস ছিল প্লাস, এটির সাথে 2 লিখছি, টি ছিল টি। কারণ a2 বাদ, তো এই টিটা তো পুরোটার সাথে গুণ অবস্থায় আছে, ইউ আর টি গুণ করলে ইউটি, মাঝখানে প্লাস ছিল প্লাস, এটি আর টি গুণ করলে এটি স্কয়ার, নিচে 2টা ভাগ অবস্থায় ছিল, ভাগ অবস্থায়। এটা একটা সূত্রের প্রমাণ গেল। এরপরে সূত্রের প্রমাণ যাবে যেটা, সেটা হচ্ছে ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2s। প্রমাণ করব ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as। ভি স্কয়ার ইকুয়াল 2as প্রমাণটার ক্ষেত্রে দেখি, তাই আমার বাম পাশে এবার কি আছে? ভি।
তো আমার সূত্রগুলোর মধ্যে দেখো ভাই বাম পাশে আমার ভি আছে, এই সূত্রটাতে ভি ইকুয়াল ইউ প্লাস এটি। তাহলে এবার আমাদেরকে লিখতে হবে, আমরা জানি ভি ইকুয়াল ইউ প্লাস এ টি। এখন দেখো বাম পাশে ছিল ভি স্কয়ার, কিন্তু আমি তো নিয়ে আসছি ভি, তাহলে আমাকে তো ভি স্কয়ার নিয়ে আসতে হবে। তো স্কয়ার নিয়ে আসার জন্য আমরা উভয় পক্ষে বর্গ করবো, তাহলে ভি স্কয়ার ইকুয়াল ইউ প্লাস এটি, এটা পুরোটার উপরে হোল স্কয়ার, উভয় দিকে কি করে ভাই বর্গ করে ভাই। তাহলে ভি স্কয়ার ছিল ভি স্কয়ার ইকুয়াল, এখানে এ প্লাস ভি স্কয়ার সূত্র এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মানে এ টি, এটা পুরোটার উপরে হোল স্কয়ার। এবার ভি স্কয়ার ছিল ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2uat প্লাস এর পর স্কয়ার করলে a স্কয়ার, টি এর পর স্কয়ার করলে টি স্কয়ার। সূত্রটা এখন প্রমাণটার সাথে একটু মিলাই। আমার ভি স্কয়ার ছিল ভি স্কয়ার নিয়ে আসছি, ইউ স্কয়ার ছিল ইউ স্কয়ার প্লাস 2 ছিল 2, a ছিল a, তাহলে আমি এখানে থেকে আর শুধু s নিয়ে আসতে হবে। তাহলে ইউ স্কয়ার ছিল ইউ স্কয়ার প্লাস এই দুই জায়গা থেকে আমি 2a কমন নিলাম, কত কমন নিলাম 2a কমন, তাহলে এখানে থাকতেছে ut কমন মানে ভাগ, তো এখানে 2a কমন নিছে মানে 2a দ্বারা ভাগ এই দুই জায়গা থেকে, তাহলে এখানেও 2a দ্বারা ভাগ করব, কমন মানে ভাগ। তো এখানকার 2 এখানকার 2 বাদ, এখানকার a এখানকার বাদ, তাহলে থাকতেছে ut প্লাস এখানকার a এখানকার a বাদ, এখানে ছিল দুইটা a, তাহলে থাকতেছে একটা a, তাহলে থাকতেছে at স্কয়ার, 2 ছিল 2 থেকে গেল, তাহলে 2at স্কয়ার। এটা হচ্ছে আমাদের নিয়ম। এবার আসি, এই যে ইউ স্কয়ার ছিল ইউ স্কয়ার প্লাস 2a ছিল 2a, এটাকে আমি ভাঙা এইভাবে লিখতে পারি ut প্লাস হাফ a t স্কয়ার, এখন ut প্লাস হাফ a t স্কয়ার সমান s, তাহলে v স্কয়ার প্লাস 2as, এটা আমার প্রমাণিত, v স্কয়ার ইকুয়াল u স্কয়ার প্লাস 2as প্রমাণিত। দেখো সূত্র দুটাতে কে কোন জায়গায় বুঝো না একটু তাড়াতাড়ি কমেন্টে জানাবা, যদি বুঝে থাকো তাহলে আমরা নেক্সটে যাবো, আর যদি না বুঝো তাহলে এগুলো একটু আরেকবার করাবো। এটা কে কে বুঝো না একটু তাড়াতাড়ি জানাবা, যদি বুঝে থাকো তাহলে আমি নেক্সটে যাব। নেক্সটে আমাদের একটা ম্যাথ আছে, এই ম্যাথটা একটু দেখতে হবে। ম্যাথটা ডিমিনিশন আরেকবার ভাই। আচ্ছা দেখো আমাদের এটা সূত্রে প্রমাণ, আমরা প্রমাণ করতে বলবো s ইকুয়াল ut প্লাস হাফ a t স্কয়ার অথবা v স্কয়ার ইকুয়াল u স্কয়ার প্লাস 2as। তাই আমাকে যদি এই সূত্রটা প্রমাণ করতে বলে s ইকুয়াল ut প্লাস হাফ a t স্কয়ার, তো এই সূত্রটার বাম পাশে আমি দেখতে পাচ্ছি আমার s আছে, তো আমি সূত্রগুলো যেগুলো লিখছি এই সূত্রগুলোর মধ্যে s আছে আমার এই জায়গাটাতে আর এই সূত্রটাতে, তো এই সূত্রটাতে আমি প্রমাণই করতেছি, তাহলে আমার s আছে s ইকুয়াল vt সূত্রতে, এইজন্য আমি প্রথমে লিখলাম s ইকুয়াল vt, যেহেতু বাম পাশে এই সূত্রটাতে s আছে এইজন্য এটা তো লিখলাম s ইকুয়াল vt। এবার আসি s ইকুয়াল যদি vt লিখছি, এই সূত্রের ভাই বাম পাশে দেখো তো v কি কোথাও আছে নাই, তো এই vটাকে আমাকে তাড়াইতে হবে, তাহলে v কে তাড়াতে গেলে আমরা v সমান সূত্র জানি u প্লাস v ডিভাইডেড বাই 2, গড়বেগের সূত্র u প্লাস v ডিভাইডেড বাই 2, এই v এর জায়গায় এই সূত্রটা বসাই দিলাম u প্লাস v ডিভাইডেড বাই 2, আর এদিকে t ছিল tটা বসাই দিছি। এবার u ছিল u প্লাস ছিল প্লাস এই v, আমার তো vটা এখনো তাড়াই যায় নাই, সরে জানি, তো এই vটাকে তাড়ানোর জন্য আবার সূত্র ফেলাইলাম v ইকুয়াল u প্লাস at, সূত্র কি ফেলাইলাম v ইকুয়াল u প্লাস at, এই যে v ইকুয়াল u প্লাস at, নিচে 2 ছিল 2 t ছিল t, u আর u যোগ করলে 2u প্লাস ছিল প্লাস at ছিল at, নিচে 2 ছিল 2 আর এদিকে t ছিল আমার tটা বসাই দিছে, এই 2u এর সাথে একবার 2টা ভাগ করে দিলাম, মাঝখানে প্লাস ছিল প্লাস at নিচে 2 লিখলাম, আর এদিকে t ছিল t রাখা দিলাম। এবার এই 2 বাদ, তার এখানে থাকতেছে u, আর এই tটা তো পুরোটার সাথে গুণ অবস্থায় আছে, তো u আর t গুণ করলে ut প্লাস ছিল প্লাস at আর t গুণ করলে at স্কয়ার, আর নিচে 2টা ভাগ অবস্থায় ছিল ভাগ অবস্থায় থাকে গেল, এটাই আমার সূত্রের প্রমাণ s ইকুয়াল ut প্লাস হাফ at স্কয়ার। এবার এই সূত্রটার ক্ষেত্রে আসি v স্কয়ার ইকুয়াল u স্কয়ার প্লাস 2s, তো বাম পাশে আমার v আছে, তো কোন সূত্রের বাম পাশে v আছে দেখি, এই সূত্রগুলোর মধ্যে প্রথম সূত্রটাতেই আছে v ইকুয়াল u প্লাস at, এজন্য প্রথম সূত্রটা দিয়ে কাজ করলাম, আমরা জানি v ইকুয়াল u প্লাস at।
তো যে সূত্রটা প্রমাণ করতেছি এটা বাম পাশে আছে ভি স্কয়ার আর আমি পাইছি হচ্ছে শুধু ভি, তাহলে আমাকে বর্গ করা লাগবে, এজন্য বর্গ করলাম ভি স্কয়ার ইউ প্লাস এটা পুরোটার উপরে হোল স্কয়ার বর্গ করলাম। ভি স্কয়ার ছিল ভি স্কয়ার থাকতে যাবে, এখন ইউ প্লাস এটি এখানে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, ইউ স্কয়ার ছিল স্কয়ার, এটা যেটা ছিল এটা রেখে দিলাম, এরপর স্কয়ার করলে এ স্কয়ার, টির পর স্কয়ার করলে টি স্কয়ার। এবার দেখি ভি স্কয়ার ছিল ভি স্কয়ার, ই স্কয়ার ছিল ই স্কয়ার প্লাস এই দুই জায়গা থেকে 2a কমন নিছি, দুই জায়গা থেকে কি কমন নিছি 2a, আর কমন মানে হচ্ছে ভাইয়া ভাগ, তা 2a যদি কমন নেই তাহলে এখানকার 2 এখানকার 2 বাদ, এখানকার a বাদ, তাহলে থাকতেছে ut প্লাস ছিল প্লাস, এখান থেকে যেহেতু 2a কমন নিছি তাহলে এখানে ছিল a স্কয়ার আর নিচে আছে a, তাই এখানকার একটা a এখানকার একটা a বাদ, তাহলে এখানে থাকতেছে একটা a, তাহলে at স্কয়ার আর নিচে 2টা ছিল 2টা রেখে দিলাম, আর এটাকে ভাঙা লিখলাম হাফ at স্কয়ার, আর ut প্লাস হাফ at স্কয়ার সমান হচ্ছে s, u স্কয়ার ছিল স্কয়ার প্লাস 2a ছিল 2as, এটাই হচ্ছে প্রমাণ। নেক্সটে যাব, আমাদের একটা ম্যাথ আছে, ম্যাথটাতে যাব, দিয়ে প্রাসের গতিপথ অধিবৃত্ত এটাতে যাব। দেখো প্রশ্নটা একটু লিখি, বলছে একটি বস্তু বলছে একটি বস্তু বস্তু 10 সেকেন্ডে 500 মিটার ও 10তম সেকেন্ডে 77 মিটার গেল, বলছে 5 সেকেন্ড ও 5তম সেকেন্ড ও 5তম সেকেন্ডে নেক্সট আসি, এটা ম্যাটার ক্ষেত্রে একটু আসি, যে একটি বস্তু 10 সেকেন্ডে 500 মিটার ও 10তম সেকেন্ডে 77 মিটার গেল, 5 সেকেন্ড ও 5তম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? তো ভাই আমার দুইটা জিনিস জানা লাগবে, আমার সেকেন্ডের শুধুমাত্র এমনি যদি সেকেন্ড বলে তো সেকেন্ড নির্ণয়ের সূত্র হচ্ছে 5 সেকেন্ড 6 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড, এগুলো নির্ণয়ের সূত্র হচ্ছে s ইকুয়াল, আমরা সূত্র জানি s ইকুয়াল ut প্লাস হাফ a টি স্কয়ার। আর যদি তম সেকেন্ড বলা হয় 5তম সেকেন্ড 7তম সেকেন্ড, তাহলে এই 5তম সেকেন্ড বা 7তম সেকেন্ড এগুলো নির্ণয়ের সূত্র হচ্ছে u প্লাস হাফ a টু টি মাইনাস 1। দুইটা সূত্র মনে রাখতে হবে, শুধুমাত্র সেকেন্ড যদি 2 সেকেন্ড 3 সেকেন্ড 5 সেকেন্ড বলে তাহলে সূত্র হচ্ছে s ইকুয়াল ut প্লাস হাফ a টি স্কয়ার, আর তম সেকেন্ডের সূত্র হচ্ছে u প্লাস হাফ a টু টি মাইনাস 1। তাই আমি যদি প্রথম 10 সেকেন্ডের ক্ষেত্রে আসি, প্রথম 10 সেকেন্ড এ ক্ষেত্রে, প্রথম 10 সেকেন্ডের ক্ষেত্রে দেখো এটুকু আমার প্রথম 10 সেকেন্ড আর এটু আমার হচ্ছে 10তম সেকেন্ড। তো একটু আসি 10 সেকেন্ডের ক্ষেত্রে আমরা সূত্র জানি, অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সূত্র জানি s ইকুয়াল ut প্লাস হাফ a
টি স্কয়ার। তাই আমি একটু আসি প্রথম 10 সেকেন্ড, এস মানে অতিক্রান্ত দূরত্ব কতটুকু গেছে 500 মিটার, তাহলে এস এর মান দেওয়া আছে 500, ইউ আদিবেগ দেওয়া নাই, ইউ টি সময় 10 বসাই দিলাম 10 প্লাস হাফ ছিল হাফ, এ মানে ত্বরণ, তো আমার ত্বরণ দেওয়া নাই, ত্বরণ থাকে গেল, টির স্কয়ার মানে 10 এর পর স্কয়ার, তাহলে 10 এর পর স্কয়ার করলে হয়ে যাবে 100, 2 একে 2, 2 50 এ 100, তাহলে এদিকে 500 ছিল 500, ইউ আর 10 গুণ করলে 10 ইউ প্লাস 50 আর এ গুণ করলে 50 এ, 500 ছিল 500, এই দুই জায়গা থেকে আমার 10 কমন যায়, তাহলে থাকে ইউ প্লাস 5 এ, 10 কমন নিলে একটু আগে বললাম কমন মানে ভাগ, তাহলে 10 কমন নিলে থাকতেছে ইউ, আর এখানে 10 দ্বারা ভাগ করলে থাকতেছে 5 এ। এবার একটু বিষয়টা দেখি, 10টার দিকে গুণ অবস্থা আছে, এদিকে আসলে ভাগ, তাহলে 500 এর সাথে 10 ভাগ করলে 50, ইউ প্লাস 5 এ ছিল ইউ প্লাস 5 এ, এটাকে দিয়ে দিব 1 নং সমীকরণ। এবার 10তম সেকেন্ডের ক্ষেত্রে, কার সেকেন্ডের ক্ষেত্রে 10তম সেকেন্ডের ক্ষেত্রে, তম সেকেন্ডের ক্ষেত্রে সূত্র হচ্ছে এস টি এইচ ইকুয়াল ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1, তো ইউ আদিবেগ ইউর মান দেওয়া নাই, প্লাস এস টি এইচ অধিকান্ত দূরত্ব 77 মিটার দেওয়া আছে, প্লাস হাফ ছিল হাফ, এর মান দেওয়া নাই 2, 3 মান হচ্ছে 10, 10 2 20, 20 এর সাথে 1 বিয়োগ করলে হচ্ছে 19, এটাকে দিয়ে দিলাম 2 নং সমীকরণ। এবার আসি যোগ বিয়োগ করবো, তো 1 নম্বরে বাম পাশে আছে 50, এটাতে আছে 77, তাহলে 2 নম্বরটা বড়, তাহলে 2 বিয়োগ 1 করে পাই, 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ কি করব বিয়োগ করবো। তো বিয়োগটা একটু দেখি, বিয়োগ করার নিয়ম হচ্ছে বাম পক্ষের সাথে বাম পক্ষ, ডান পক্ষের সাথে ডান পক্ষ, বা এরকম করে করতে পারো 77 ইকুয়াল ইউ প্লাস 19, এটা উপরে আছে আর নিচে আছে কত 2, 1 লেখা যেটা না লেখাও সেটাও, 19 ডিভাইডেড বাই 2, আর এটার ক্ষেত্রে যদি দেখি তাহলে আছে 50 ইকুয়াল আছে ইউ প্লাস 5 এ, এটা 1 নং, আর এটা কয় নং সমীকরণ 2 নং সমীকরণ। বিয়োগ করতেছি, বিয়োগ করলে সাইনগুলোর নিচেটা পরিবর্তন হয়ে যায়, প্লাস ছিল মাইনাস, প্লাস ছিল মাইনাস, প্লাস ছিল মাইনাস, 77 থেকে 50 বিয়োগ করলে আসবে 27, ইউ প্লাস ইউ মাইনাস বাদ, তাই এখানে থাকতেছে 19 এ ডিভাইডেড বাই 2 মাইনাস থাকতেছে 5 এ, 27 ছিল 27, এই দুইটা জায়গা থেকে লসাগু যায় 2, 2 থাকলে থাকে 19 এ মাইনাস 2 চলে গেলে থাকে 10 এ, 2টা দিকে ভাগ আছে, এদিকে আসলে গুণ, 77 2 হচ্ছে 54, 19 থেকে 10 এ করলে হচ্ছে 9 এ, 9টা দিকে গুণ আছে, এদিকে আসলে হয়ে যাবে ভাগ, তাহলে এ ইকুয়াল 9 এর সাথে 54 ভাগ করলে আসবে 6, এম এস ইনভার্স 2, এটা গেল ত্বরণের মান। দেখো ভাই, আমি যদি 5 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে জানি, ইউর মান লাগবে, এর মান লাগবে, আমি এর মান পাইলাম, আমার আরো ইউর মান লাগবে, তাহলে ইউর মানটা একটু বের করে নিব, কিভাবে হয় দেখো একটু বিষয়টা, সেটা হচ্ছে এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাই দিলে কিন্তু আমার ইউর মানটা বের হয়ে যাবে, তাই আমি আর 1 নম্বর সমীকরণটা একটু সহজ আছে, এই জন্য 1 নম্বর সমীকরণটা একটু বসাই দেব, তাহলে বলবো এ এর মান 1 নং এ বসাই, 1 নং এ বসাই, তাহলে এ এর মান 1 নং এ একটু বসাই, দেখো 50 ছিল 50 ইকুয়াল ইউ ছিল ইউ প্লাস 5 ছিল 5, এর মান পাইছে 6, তাহলে বসাই দিলাম 6, তা 50 ছিল 50, ইউ ছিল ইউ, 6 5 হচ্ছে 30, 30 এদিকে যোগ আছে, এদিকে আসলে বিয়োগ, তাহলে 50 থেকে 30 বিয়োগ করলে 20 ইকুয়াল ইউ, অর্থাৎ ইউ ইকুয়াল হচ্ছে 20, এম এস ইনভার্স 1, ইউর মানও পাই গেলাম, এর মানও পাই গেলাম। এখন আমাকে 5 সেকেন্ড আর 5তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, তাহলে 5 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব, তাই অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সূত্র এমনি সেকেন্ডের ক্ষেত্রে সূত্র বলছিলাম এস ইকুয়াল ইউ টি প্লাস হাফ এ টি স্কয়ার, তাই ইউর মান পাইছি 20, টির মান 5 সেকেন্ড 5 প্লাস হাফ ছিল হাফ, এর মান 6, টির মান টির পরিষ্কার মানে 5 পরিষ্কার, 5 পরিষ্কার করলে 25, 2 একে 2, 2 3 6, 25 3 75, 20 5 100, তাহলে 100 যোগ 75, তাহলে 175 মিটার, এটা গেল 5 সেকেন্ড। এবার 5তম সেকেন্ড, তাই তম সেকেন্ডের ক্ষেত্রে সূত্র বলছিলাম এস টি এইচ ইকুয়াল ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1, তাই ইউ আদিবেগ ইউর মান আমার পাইছি কত, ইউর মান কত পাইছি 20, তাই বসা দিলাম 20 প্লাস হাফ ছিল হাফ, এর মান একটু আগে পাইলাম 6, তো এখানে বসা দিলাম 6, টি মানে হচ্ছে এখানে 5, 5 দুগুণী 10, 10 থেকে 1 বিয়োগ করলে 9, 2 একে 2, 2 3 6, 9 3 27, তাহলে 20 প্লাস
27 ইকুয়াল হচ্ছে আমার 47 মিটার। এটাই হচ্ছে আমার অ্যান্সার। 5 সেকেন্ডে গেছে 175 মিটার, আর 5তম সেকেন্ডে গেছে 47 মিটার। একটু ম্যাথটা আসবে, এটা একটু ইম্পর্টেন্ট আছে, এটা একটু কে বুঝে না একটু তাড়াতাড়ি জানাবা। এটা কে বুঝো না একটু তাড়াতাড়ি জানাবা। ডন বেশ সুজন রাজ। আসি আমাদের এবার হচ্ছে চতুর্থ অধ্যায়, দুইটা প্রশ্ন, প্রাসের গতিপথ অধিবৃত্ত আর একটা হচ্ছে অ্যাপ্রিক্যাল এমডি স্কয়ার ডিভাইড বাই আর। তো আমরা প্রথমে প্রাসের গতিপথ অধিবৃত্ত এটা করব। প্রাসের গতিপথ অধিবৃত্ত দেখাও যে প্রাসের গতিপথ অধিবৃত্ত, এটা আমাকে দেখাইতে বলবে প্রাসের গতিপথ অধিবৃত্ত। তো প্রাসের গতিপথ অধিবৃত্ত জানানোর আগে আমাকে প্রাস কি এটা বুঝতে হবে। প্রাসের গতিপথ অধিবৃত্ত এটা বোঝার আগে, এই প্রাসের গতিপথ যে অধিবৃত্ত এটা বোঝার আগে আমাকে বোঝার লাগবে প্রাস জিনিসটা কি। গতিপথ অধিবৃত্ত, অধিবৃত্ত মানে অর্ধ সাইকেল যেটাকে বলা হয়, অর্থাৎ বৃত্তটার অর্ধেক। আসি প্রাস হচ্ছে কোনো বস্তুকে যদি তির্যক ভাবে নিক্ষেপ করা হয়, কোনো বস্তুকে যদি তির্যক বলতে এই যে এইভাবে যদি নিক্ষেপ করা হয়, তাহলে বস্তুটা অধিবৃত্তের মতো অতিক্রম করে। কিরকম একটু বুঝাই দিয়ে দেখো ভাই, যে এই জায়গায় একটা বস্তু, তাই আমরা যদি একটা বস্তুকে নিক্ষেপ করি তো বস্তুটা এই যে অর্ধ সাইকেল অতিক্রম করে। কিরকম, একটা বস্তুকে উপর থেকে নিক্ষেপ করলে বস্তুটা এই যে অধিবৃত্তের মতো অতিক্রম করে, অর্থাৎ বস্তুটা যতটুকু উপরে আসে আবার নিচে ফিরে আসে ততটুকু। তো এই যে বস্তুটা অধিবৃত্তের মতো অতিক্রম করে এটাকে বলা হয় প্রাক্ষেপক। আর যে বস্তুটা অধিবৃত্তের মতো অতিক্রম করলো এটাকে বলা হয় প্রাস। যে বস্তুটা অধিবৃত্তের মতো অতিক্রম করে এটাকে বলা হয় প্রাক্ষেপক, আর যে বস্তুটা অধিবৃত্তের মতো অতিক্রম করলে এটাকে বলা হয় প্রাস। তো আমি একটু বিষয়টা লক্ষ্য করা, মূল বিন্দু ধরলাম 0, এটা ওয়াই অক্ষ, আর এটাকে ধরলাম এক্স অক্ষ। তাই আসি আমরা ওই যে ক্লাস 9-10-এ গতির সূত্রগুলো পড়ছিলাম, গ্রাফ চার্টগুলো। এভাবে বস্তুটা গেলে সমত্বরণ, এভাবে গেলে সমবেগ, উপরে গেলে সমত্বরণ, নিচে গেলে সমমন্দন পড়ি নাই। এই যে যদি বস্তুটা সোজাভাবে যায় তাহলে এটা সমবেগ, সোজাভাবে গেলে সমবেগ, আর উপরে উঠলে ত্বরণ। এখন উপরে যদি উঠে তা ত্বরণ, যদি সমান হারে উঠে তাহলে সমত্বরণ, আর নিচে নামলে সেটাকে বলা হয় সমমন্দন। যদি সমান হারে নিচে নামতে থাকে সেটাকে সমমন্দন। তা আমি একটু দেখি ভাই, এক অক্ষ বরাবর যদি দেখি এটা আমার সোজা বস্তুটা গেছে, সোজা মানে কি এই যে এই বরাবর গেছে, সমবেগে গেছে। আর ওয়াই অক্ষ বরাবর যদি দেখো তাহলে উপরে উঠছে, এই যে উপরে উঠতেছে, তাহলে এটাকে বলে সমত্বরণ। তাহলে এক্স অক্ষ বরাবর বস্তুটা কিসে গেছে, সমবেগে গেছে। বলে দিব, এক্স অক্ষ বরাবর বস্তুটি কিসে যায়, সমবেগে যায়। আর ওয়াই অক্ষ বরাবর বস্তুটি সমত্বরণ বা ত্বরণে যায়, ত্বরণে যায়। এবার আসি, আমি এই যে বস্তুটা যাচ্ছে এই বস্তুটার বেগ ধরলাম ভি, আর এক্স অক্ষ বরাবর বেগ ধরলাম ভি এক্স, আর ওয়াই অক্ষ বরাবর বেগ ধরলাম ভি ওয়াই। বিষয়গুলো একটু বলে ধরি, এক্স অক্ষ বরাবর বেগ ভি এক্স, আর ওয়াই অক্ষ বরাবর বেগ ধরলাম ভি ওয়াই, আর বস্তুটির বেগ ধরলাম, মোট বেগ ধরলাম ভি, আর এক্স অক্ষ বরাবর ভি এক্স আর ওয়াই অক্ষ বরাবর ভি ওয়াই। তো এটা একটা লম্ব অঙ্কন করলাম, এটার নাম দিলাম এ বিন্দু, এটার নাম দিলাম বি বিন্দু।
এবার এই যে এটার সমান, এটার নাম দিলাম সি বিন্দু। বিষয়গুলো একটু ভালো করে লক্ষ্য রাখবা এই জিনিসগুলা। দেখো একটু যে বিষয়টা এখন, সেটা হচ্ছে x অক্ষ বরাবর যেহেতু সমবেগে গেছে, তাহলে আমরা সমবেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল সূত্র জানি vt। x মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। দেখো তো ভাই, বস্তুটা ছিল 0 বিন্দুতে, যাই পৌঁছাচ্ছে x বিন্দুতে। মনে করো আমি এই জায়গা থেকে এক জায়গায় গেছি, তো 0 বিন্দু থেকে আমি যদি 5 মিটারে 5 দূরত্বে গেতাম, 5 মিটার দূরত্বে, তাহলে আমার অতিক্রান্ত দূরত্ব 5 মিটার হতো। তো 0 বিন্দু থেকে x বিন্দুতে যাই পৌঁছেছে, তো আমার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে x। এবার v মানে হচ্ছে বেগ, তাই আমার x অক্ষ বরাবর, কি অক্ষ বরাবর এটা নিচ্ছি, x অক্ষ বরাবর। তাহলে x অক্ষ বরাবর যেহেতু আমার কিসে গেছে, বস্তুটা সমবেগে গেছে s ইকুয়াল vt, তাই s এর মান হচ্ছে x। সরণ 0 মিটারে ছিল x এ গেছে, v মানে হচ্ছে বেগ, তাই x অক্ষ বরাবর বেগ ধরছি vx। তাহলে vx আমার t ছিল t, এটা x অক্ষ বরাবর। এবার y অক্ষ বরাবর আসো, y অক্ষ বরাবর, y অক্ষ বরাবর যদি দেখি বস্তুটা সমতরণে গেছে, তাহলে সূত্র হচ্ছে s ইকুয়াল ut প্লাস হাফ a t স্কয়ার। তাই u বেগ, y অক্ষ বরাবর, তাহলে y অক্ষ বরাবর যেহেতু x অক্ষ বরাবর x বিন্দুতে গেছে, তাই y অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে y। আর আদি বেগ মানে হচ্ছে বেগ যদি ধরছি y অক্ষ বরাবর, বেগ কত ধরছি, vy। y অক্ষ বরাবর বেগ কত ধরছি, vy। তাহলে বেগ ধরলাম vy, t ছিল t প্লাস হাফ ছিল হাফ, ত্বরণ a ছিল a, t স্কয়ার ছিল আমার t স্কয়ার থাকে গেল। দেখো ভাই, এবার আসি, আমার এই জায়গায় আছে vx আর এই জায়গায় আছে vy। এই vx বলতে হচ্ছে এটা হচ্ছে ভূমি, আর vy, তো এইটা যদি vy হয় এটুকু, তো এটুকু আমার vy হবে, লম্বা ভাবে যেহেতু যাচ্ছে সমতরণে, তাহলে এটা হচ্ছে আমার কত, vy। তাহলে আমরা একটু আগে সামান্তরিকের সূত্রটার সময় করলাম, কি করলাম, যে সাইন থিটা, যেহেতু এই জায়গায় কোণটা উৎপন্ন করবে, এটা কোণ উৎপন্ন করবে থিটা, তা আমরা সাইন থিটা সমান জানি লম্বা বাই অতিভুজ। তো লম্বা হচ্ছে আমার এবি, আর অতিভুজ হচ্ছে আমার ওএ, লম্বা বাই অতিভুজ। তো ওএটা এদিকে ভাগ আছে, এদিকে আসলে গুণ। আর আমরা ওএ সমান কত ধরছি, ভি বেগ ধরছি, তাহলে ভি সাইন থিটা ইকুয়াল এবি। তো এবি এটা সমান হচ্ছে ভিওয়াই, তাহলে এদিকে হয়ে গেল ভিওয়াই, এটা একটা মান পেলাম। এবার cos থিটা সূত্র পেলাম, তো cos থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে ওবি, আর অতিভুজ, ভূমি বাই অতিভুজ আমার হচ্ছে ও এতে, ও এ যদি দেখি তাহলে এটা হচ্ছে ভি ধরছি, তো ভিটা এদিকে ভাগ আছে, এদিকে আসলে গুণ, তাহলে ভি cos থিটা ইকুয়াল ওবি। তাহলে ওবি হচ্ছে আমার ভি এক্স, সরি ওবি আমার হচ্ছে ভি এক্স, তাহলে এদিকে বসাই দিলাম ভি এক্স। তাহলে আমি ভি ওয়াই এর মান আর ভি এক্স এর মান বসাই দিব, এক্স ছিল এক্স, তো ভি এক্স এর মান কত হয়েছে, ভি cos থিটা, তাহলে বসাই দিলাম ভি cos থিটা ইন্টু টি ছিল টি, ভি cos থিটার এদিকে ভাগ আছে, এদিকে আসলে গুণ, তাহলে এক্স ডিভাইডেড বাই ভি cos থিটা ইকুয়াল আমি বলতে পারি টি। এবার টি এর মানটা এখানে বসাই দিব, দেখো ওয়াই ছিল ওয়াই, ভি ওয়াই এর মান পাইছি ভি সাইন থিটা, তাহলে বসাই দিলাম ভি সাইন থিটা। আর এখানে টি আছে, টির মান পাইছি ইন্টু টির মান পাইছে এক্স ডিভাইডেড বাই ভি cos থিটা প্লাস হাফ ছিল হাফ, এ ছিল এ, টি স্কয়ার, টির মান পাইছি এক্স ডিভাইডেড বাই ভি cos থিটা, এটা পুরোটার উপরে হোল স্কয়ার। এবার আসি, এই ভিটা উপরের, এই ভিটা নিচের বাদ, তাহলে আমার উপরে আছে সাইন থিটা আর এক্স ছিল এক্স, আর নিচে থাকতেছে cos থিটা প্লাস হাফ ছিল হাফ। এই জায়গায় একটা আসি, যেহেতু ওয়াই অক্ষ বরাবর বস্তুটা সমতরণে গেছে, আর এটা আমার হচ্ছে নিক্ষিপ্ত বস্তু, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ত্বরণ ধরতে হয় মাইনাস জি, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ত্বরণ কি হয়, মাইনাস জি। আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ত্বরণ ধরে নিলাম মাইনাস জি, এই জায়গায় আমার আসবে মাইনাস জি, প্লাস মাইনাস এই জায়গায় হয়ে যাবে মাইনাস, হাফ ছিল হাফ, তাহলে জি ছিল জি, এক্স এর পরিষ্কার করলে এক্স স্কয়ার, নিচে ভির পরিষ্কার করলে ভি স্কয়ার, cos থিটার পরিষ্কার করলে cos স্কয়ার থিটা। দেখো ভাই, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ত্বরণ, যেহেতু এখানে আমার ত্বরণ এর মান জানি না, তো এই জন্য অভিজ্ঞ ত্বরণ জি নিলাম। আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ত্বরণটা সবসময় মাইনাস ধরতে হয়, পরন্ত বস্তুর ক্ষেত্রে প্লাস ধরতে হয়। এবার আসি, সাইন থিটা ডিভাইডেড বাই cos থিটা, এটা সূত্র হচ্ছে tan থিটা, এক্স ছিল এক্স, এই সাইন থিটা cos থিটা, এটা পুরোটা হচ্ছে tan থিটা, এক্স ছিল এক্স মাইনাস হাফ ছিল হাফ, জি ছিল জি, ভি স্কয়ার ছিল ভি স্কয়ার, cos স্কয়ার থিটা ছিল cos স্কয়ার থিটা, আর এস স্কয়ার ছিল এস স্কয়ারটা একটু বাইরে লিখে দিলাম।
এদিকে ওয়াই ছিল, আমি ওয়াইটাকে রাখে দিলাম। বিষয়টাকে এবার একটু দেখি, সেটা হচ্ছে এরকম যে ভাই এই যে এখানে tan থিটা অর্থাৎ x, এগুলোকে চলক বলা, এই যেটা আছে এখানে x ব্যতীত tan থিটা আছে, আর এখানে x ব্যতীত এই যে পুরাটা আছে, এগুলোকে ধরে নিব। ধরি এই যে x ব্যতীত যেটা আছে এখানে tan থিটা আছে x ব্যতীত, তাহলে tan থিটা সমান ধরে নিব b, আর এখানে x ব্যতীত আছে হাফ g v স্কয়ার cos স্কয়ার থিটা, এটা ইকুয়াল ধরে নিলাম c, এটা ইকুয়াল ধরলাম b, এটা ইকুয়াল ধরলাম c। x গুলো ব্যতীত যতগুলো আছে সবগুলোকে ধরে নিলাম, এখন মানগুলো বসাই দিব। বাম পাশে y ছিল y, tan থিটা সমান ধরলাম b, তাহলে b থাকতেছে x মাইনাস হাফ জি, এটা পুরোটা সমান ধরলাম c, তাহলে থাকতেছে c, আর এদিকে থাকতেছে x স্কয়ার। এটাই হচ্ছে আমার অধিবৃত্তের সমীকরণ, অধিবৃত্তের সমীকরণ, এটাই প্রমাণ। অধিবৃত্তের সমীকরণ, প্রাসের গতিপথ অধিবৃত্ত, এটা হচ্ছে আমার অধিবৃত্তের সমীকরণ। এই অধিবৃত্তের সমীকরণটা প্রমাণ করলে তার মানে এটা বোঝা যাচ্ছে যে এটা প্রাসের গতিপথ অধিবৃত্ত, যেহেতু এটা অধিবৃত্তের আমার সমীকরণ ত্রিভুজের ক্ষেত্রে। কে কে বুঝো না একটু জানাবা তাড়াতাড়ি। আমরা চলে যাব নেক্সট প্রশ্নে। ভরবেগের নিত্যতার সূত্র আছে, ভরবেগের নিত্যতার সূত্রটা একটু পড়ব। দেখো, ভরবেগের নিত্যতার সূত্রটা প্রমাণ করার জন্য আমাকে কয়েকটা জিনিস জানা লাগবে। এটা একটা রচনামূলক প্রশ্ন আছে। ভরবেগের নিত্যতার সূত্র প্রমাণ করার জন্য আমার নিউটনের তৃতীয় সূত্র জানা লাগবে। কি জানা লাগবে? নিউটনের তৃতীয় সূত্র। মনে করো একটা বস্তু, এই যে একটা বস্তু, এই বস্তুর ভর ধরলাম m1, বস্তুর ভর ধরলাম m1, আর ত্বরণ ধরলাম a1, এটা ধরলাম m2, এটা ধরলাম ভর ধরলাম a2। আচ্ছা, এগুলোর ক্ষেত্রে পরে আসি, আগে আমরা মেন টপিকটা একটু বুঝি। যে নিউটনের তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া বলা আছে। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া নিউটনের তৃতীয় সূত্র হতে পাই। নিউটনের তৃতীয় সূত্র হতে পারে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া। একটা বল এফ হলে আরেকটা বল এফ হবে, তো একটা বল F1 ধরলাম, একটা F2 ধরলাম। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া বলা আছে, তো একটা এফ হলে আরেকটা বল এফ হবে। সমান, বিপরীত বলতে একটা পজিটিভ হলে একটা নেগেটিভ হবে, এই জন্য এটা প্লাস আছে, এটাকে কি ধরলাম? মাইনাস ধরলাম। আর আমরা F সমান জানি ma, তাহলে m1 a1, আর এখানে মাইনাস ছিল মাইনাস, F2 সমান হচ্ছে m2 a2, F ইকুয়াল ma, তাহলে m1 ছিল m1 a1, তাহলে a সমান হচ্ছে v মাইনাস u ডিভাইডেড বাই t ইকুয়াল মাইনাস ছিল মাইনাস, m2 ছিল m2, a2 সমান হচ্ছে v2 মাইনাস u2 ডিভাইডেড বাই t। এবার আসি, আবার সূত্রগুলো ফেলাইলাম। a এর সূত্র হচ্ছে v মাইনাস u ডিভাইডেড বাই 2। এবার m টা উপরের সাথে গুণ অবস্থায় আছে, তাহলে গুণ করে দাও, m1 v1 মাইনাস m1 u1 ডিভাইডেড বাই t ইকুয়াল মাইনাস m2 ছিল, সরি মাইনাস m2 টা পুরোটার সাথে গুণ, তাহলে মাইনাস m2 v2 মাইনাস মাইনাসে প্লাস m2 u2 ডিভাইডেড বাই t। টি গুলো উভয় দিক থেকে বাদ, তাহলে থাকে m1 v1 মাইনাস m1 u1 ইকুয়াল মাইনাস m2 v2 প্লাস m2 u2। তাই m1 ছিল m1, v1 ছিল v1,
এই m2 v2 টা v গুলোকে এক পাশে করতেছি, দেখো এগুলো মাইনাস আছে, এদিকে আছে প্লাস, তাহলে m2 v2 ইকুয়াল এদিকে m2 u2 ছিল m2 u2, m1 u1 টা এদিকে মাইনাস আছে, এদিকে আসলে প্লাস, তাহলে m1 u1। আর একটু যদি এটা এইভাবে রাখলে, তাই এটাকে আমি একটু সাজায় লিখতে পারি m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 v1 প্লাস m2 v2। এটা হচ্ছে আমার ভরবেগের নিত্যতার সূত্র। এটাকে বাম পাশেরটাকে এই পাশে নিয়ে আসলাম, ডান পাশেরটা বাম পাশে নিয়ে আসলাম, বাম পাশেরটা ডান পাশে নিয়ে আসলাম। এটাই হচ্ছে আমার ভরবেগের নিত্যতার সূত্রের প্রমাণ। এই কয়েকটা জিনিস আমরা একটু ভালো করে প্রশ্নগুলো পড়বার চেষ্টা করব। এটা হচ্ছে ভরবেগের নিত্যতার সূত্র। দেখো নেক্সট কয়েকটা প্রশ্ন পড়াবো। আমাদের 6 অধ্যায়ে কয়েকটা প্রশ্ন আছে যে বলবে বস্তুর ভর অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে না। প্রশ্নটা বলবে বস্তুর ভর অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে না। দেখো বস্তুর ভর অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে না, তা আমাকে অভিকর্ষ ত্বরণ মানে হচ্ছে জি, এই জি এর মানটা অভিকর্ষ ত্বরণ মানে বস্তুর ভর কার উপর নির্ভর করে না, এর উপর নির্ভর করে না। এটা আমাকে প্রমাণ করতে বলছে যে প্রমাণ করো বস্তুর ভর অভিকর্ষ ত্বরণের উপর প্রমাণ করতে বলবে F ইকুয়াল gm ডিভাইডেড বাই r স্কয়ার, সরি g ইকুয়াল বলবে gm ডিভাইডেড বাই r স্কয়ার। তো প্রমাণটার ক্ষেত্রে একটু দেখি বা এটার ক্ষেত্রে একটু দেখি। তো আমাদের অভিকর্ষ ত্বরণ আমরা F ইকুয়াল সূত্র জানি gm ডিভাইডেড বাই m, আর একটা হচ্ছে r স্কয়ার, তাই না? এটা হচ্ছে আমার অভিকর্ষ ত্বরণের সূত্র। মহাকর্ষ বলের ক্ষেত্রে একটা আছে, অভিকর্ষ বলের ক্ষেত্রে একটা আছে। আর আমরা F ইকুয়াল সূত্র জানি m g, তাহলে জি ছিল জি। অভিকর্ষ হচ্ছে একটা বস্তুর ভর আর একটা পৃথিবীর ভর আর বস্তুর ভর বা পৃথিবীর বাইরের ভর, তাহলে m ডিভাইডেড বাই r স্কয়ার। এই ছোট হাতের m এই ছোট হাতের m বাদ, তাহলে আমরা পাবো g ইকুয়াল gm ডিভাইডেড বাই r স্কয়ার। তাহলে এবার দেখো এই যে জি, এই জি মানে অভিকর্ষ মহাকর্ষীয় ধ্রুবক, এর একটা মান আছে নির্দিষ্ট। m মানে পৃথিবীর ভর, এটারও একটা মান আছে। আর মানে পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধেরও একটা মান আছে, তবে ব্যাসার্ধটা আমরা জানি যে পৃথিবী পুরোপুরি গোলাকার না, কিছু দিকে একটু হেলানো অবস্থায় আছে। এই জি অভিকর্ষ ত্বরণ এর মানটা নির্ভর করতেছে ব্যাসার্ধের উপর। ব্যাসার্ধের মান যদি কম হয় তাহলে জি এর মান বেশি হবে, আর ব্যাসার্ধের মান যদি বেশি হয় তাহলে জি এর মান কম হবে। অর্থাৎ এই দুইটার মান তো নির্দিষ্ট। এখন তুমি যদি বড় সংখ্যাটা মানে একটা সংখ্যাকে বড় সংখ্যা দ্বারা ভাগ করো তাহলে সেটার মান কম আসবে, আর যদি কম সংখ্যা দ্বারা ভাগ করো তাহলে সেটার মান বেশি আসবে। এই জন্য ব্যাসার্ধের মান যেটা কম হবে সেটা আর জি এর মান বেশি হবে, আর যেটা ব্যাসার্ধের মান বেশি হবে সেটা জি এর মান কম হবে। এটা হচ্ছে আমার অভিকর্ষ ত্বরণ বস্তু ভরের উপর নির্ভর করে না। এগুলো সংখ্যাগুলো আছে, এগুলো ভাই একটু লিখে দিতে হবে তোমাদেরকে কষ্ট করে। আমরা এই কয়েকটা প্রশ্ন একটু ভালো করে দেখবো, দেন নেক্সট একটু পরীক্ষাটা ভালো করে দিবা। আমি একটু কয়েকটা প্রশ্ন বলে দিব। দেখো এই প্রথমে যেগুলো প্রশ্ন বলছিলাম এই প্রশ্নগুলো একটু পড়বা, আর অতি সংক্ষিপ্ত যাদের সাজেশনগুলো লাগবে একটু কোচিং এর স্মার্ট প্রাইভেট প্রোগ্রাম পেজে একটু নক দিবা, তোমাদেরকে দিয়ে দেওয়া হবে।